জি, আমার নাম নাইম। আমি এসেছি উত্তরা থেকে। ওকে, ওকে। আমার ঘটনাটা যেহেতু আমার বাসা নিয়ে, আমি বাসার অ্যাড্রেসটা বলতে চাচ্ছি। আচ্ছা। আমি উত্তরা 11 নম্বর সেক্টরে থাকি, 16 নম্বর রোডে। আমি ডিটেলস অ্যাড্রেস না বললাম। তো আমি আসলে স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার ব্যাচেলার বাসাতেই থাকা হয়। আমি ফার্স্ট থাকতাম ধানমন্ডিতে। যখন আমি ধানমন্ডি থেকে উত্তরায় চলে যাই, আমার ভার্সিটি চেঞ্জের কারণে উত্তরায় যেতে হয়। প্রথম 1 মাস আমি বাসা পাই না। বাসা পেতে আমার অনেক কষ্ট হয়। তো কষ্ট করে একটা বাসা পাই। সেখানে আমি উঠে যাই। উঠে যাওয়ার পরে আমার বাসায় একটা কাজের ছেলে থাকে। সে 1 মাসের জন্য তার বাড়িতে চলে যায়, কারণ আমি বাসা পাই না। তো তখন আমি যখন ফার্স্টে বাসায় উঠি, ওঠার 2 দিন পরে আমার কাজের ছেলেটি আমার বাসায় আসে। ওই 2 দিন আমার বাসা অগোছালোই ছিল। আমি শুধু আমার বেডরুমে বিছানা করে আমি থাকতাম। 2 দিন পরে সে যখন আসে, তো সকাল সকালে সে চলে আসে। আসার পরে আমি বললাম যে, আসো আমরা দুজনে মিলে আজকে বাসাটা গুছায় ফেলি। আমি যখন বাসাটা গুছায় ফেলি, রাত্র তখন 9টা বেজে যায়। তারপরে আমি আমার কাজের ছেলেকে বলি, আচ্ছা ঠিক আছে, এখন ঘরটা মুছে গোসল করে ফেলো, চলো আমরা বাইরে গিয়ে খেয়ে আসি। তারপর সেই ঘরটা মুছার পরে আহ ময়লার বালতিটা নিয়ে বাথরুমে যাচ্ছে ফেলার জন্য। আমার বাসায় 2টা বাথরুম, একটা হচ্ছে আমার বেডরুমের সাথে, আর একটা হচ্ছে কমন বাথরুম। সে কমন বাথরুমে যায় ময়লা পানিটা ফেলে গোসল করার জন্য। তো সে যখন বাথরুমের দরজাটা খোলার পরে সে একটা চিৎকার দিয়ে পেছনে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে ময়লার বালতিটা পানি পানি সহকারে রুমের ভিতর আবার ফেলে দেয়। তখন আমি ধমক দিয়ে বলি যে, কি ব্যাপার, তুমি এটা কি করলা? তুমি এখন কি কাজটা আবার পুনরায় করবা? টাইম নেই, এখন খেতে যাবো আমরা। তারপর সে বলে, ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি বাথরুমের ভিতরে কি যেন দেখছি, আমার খুবই ভয় লাগতেছে। আমি বলি, কি দেখছো? তারপর সে বলতেছে যে, আমি বাথরুমের ভিতর কি যেন একটা ভয়ঙ্কর মানে চেহারা দেখলাম, যে মানুষের আকৃতির, কিন্তু মানুষ না, মানে ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকায় আছে এবং তাকে ধরতে চাচ্ছে। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম যে, এসব ফাইজলামি রাখো, এটা আবার পুনরায় মুছো, তো গোসল করো, আমি গোসল করে খেতে যাবো, তাড়াতাড়ি করো। তারপর সে ওইটা আবার মুছে পরিষ্কার করে গোসল করলো। আমি ওই সুযোগে গোসল করে আসলাম। গোসল করে এসে বলতেছি, ভাত খেতে যাবো, চলো আমরা হোটেলে যাই। তারপর সে বলতেছে, না সে রাতে খাবে না। আমি বলছি, না খেতে হবে, কেন খাবে না কেন? তারপরে সে আমার কথা শুনে আমার সাথে চললো। খেয়ে দিয়ে এসে ওই দিন রাতে সে আর ঘুমাইলো না, সে অনেক ভয় পাচ্ছিল। আমি বললাম যে, ভয় পাওয়ার কিছু নাই, ঘুমায় যাও। এ বলে আমি আমার রুমে ঘুমায় গেলাম। সে আর ওই রাতে ঘুমায় নাই, টিভি দেখলো সারা রাত। তার 1 সপ্তাহ পরে আমার বাসায় আমার কাজিন আর আমার ছোট ভাই বেড়াতে আসে। তো আসার পরে আমি ওই দিন সন্ধ্যার সময় আমার কাজের ছেলেটার প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, আমি জানতাম না অবশ্য। আমি যেহেতু ব্যাচেলার, সেহেতু আমার খাইতে খাইতে দেখা যায় রাত 12টা, 12:30 বেজে যায় মাঝে মধ্যেই। একটু লেট করেই খাই, পড়াশোনা শেষ করে লেট করেই খাই। তো 12টার দিকে আমি যখন খেতে বসি, তখন আমি সবার পরে খাচ্ছিলাম আর কি, আর কেউ খাওয়ার বাকি ছিল না। তো দেখলাম যে না, আরেকজন খাওয়ার বাকি আছে। আমি বললাম যে, কে খায়নি? সে বলতেছে যে, আমার ছোট ভাই বলতেছে যে আশরাফ খায়নি। তো আশরাফকে আমি ডাক দিলাম যে, আশরাফ ওঠো, খাবা, ভাত খাবা। সে কোনো কথা বলে না। তারপরে আমি রাগ করে খেতে বসলাম। তো আমার ছোট ভাই বলতেছে, ও নিশাদ আর কি, সে বলতেছে যে, নাইম ভাই ওর তো প্রচন্ড জ্বর। আমি বললাম, কেন, জ্বর হবে কেন? তো পরে আমি তার গায়ে হাত দিয়ে দেখি, না তার গায়ে সত্যি প্রচন্ড জ্বর। তারপরে আমি তাকে ভালো করে ডাক দিলাম, বললাম, কি তোমার শরীর কি খুবই খারাপ, হাসপাতাল যেতে হবে? সে কোনো কথার উত্তর দেয় না। তো আমি তাকে একটা লাঠি আছে, ওই লাঠি দিয়ে বাড়ি দিয়ে বললাম, কি ব্যাপার, তুমি উঠতেছো না কেন? তো তাড়াতাড়ি ওঠো, তোমাকে হাসপাতাল নিয়ে যাই। সে কোনো কথার উত্তর দেয় না। তারপরে আমি ভাবলাম যে না, বিষয়টা অনেক সিরিয়াস। আমি খেতে বসে গেলাম আর আমার ছোট ভাইকে বললাম যে, নিশাত তুই তাকে কাপড় চোপড় পরা। আর আমার কাজিন ছিল, নাম শাকিল, তাকে বললাম যে, যা তুই একটু দারোয়ানকে গিয়ে ডাক দে। সো সেই কথা শুনে নিশাত বলতেছে যে, না শাকিল আসো, আমরা দুইজনে মিলে তাকে কাপড় পরাই, আর নেমে ভাত খাক, তারপরে আমরা দারোয়ানকে ডাক দেবো না, কারণ একা কাপড় পরানো যাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কর, যেভাবে ভালো মনে হয়। আমি ভাত খেতে বসে যাই, তখন অলমোস্ট 12:30 বেজে যায়। তো আমি ভাত খেতে বসি, সেই সুযোগে তারা কাপড় পরায় বাইরে যায় দারোয়ানকে ডাকতে। তো আমার ছোট ভাই অনেকক্ষণ দারোয়ানের দরজার মধ্যে নক করে, কিন্তু দারোয়ান গেট খুলতেছিল না। তো আমার কাজিনকে বলে আমার ছোট ভাই যে, দেখো তো তুমি জানালা দিয়ে, দারোয়ানের বাসায় একটা জানালা ছিল, ছোট একটা কাঁচের জানালা ছিল, যেটা সবসময় খোলা থাকতো একটু। সে ওই জানালা দিয়ে চুকি দিয়ে ডাক দিতে বললো। তো শাকিল যে, সে ওইখানে একটা চকি ছিল, ছোট ভাঙা একটা চকি ছিল, ওই চকির উপর দাঁড়ায় জানালা দিয়ে ডাক দিতে যায়। ডাক দেওয়ার সময় সে মানে ভেতরে তাকায় হঠাৎ করে পেছনের দিকে পড়ে যায়, পরে পেছনের দিকে আসার চেষ্টা করে আর শুধু চিৎকার করতে থাকে। তো আমি এটা শুনে দৌড়ায় বাইরে যাই। আমার বাসাটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, তো আমার বাইরে যেতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো লাগে। আমি দৌড়ায় যাওয়ার পরে দেখি যে সে মাটিতে পড়ে আছে এবং চিৎকার করতেছে আর বলতেছে যে, আমি ওখানে যাব না। তো আমি তাকে বললাম যে, কি হয়েছে? পরে বলতেছে যে, নাই ভাই, আসলে ওখানে আমি যখন জানালাতে যাই, 2-3 মিনিট পরে সে তো তখন কথা বলতে পারতেছিল না। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? বলে যে, নাই ভাই, আমি যখন ওখানে যাই, তখন জানলার মধ্যে আমি দেখলাম যে, জানলা দিয়ে যখন চুকি দিলাম, দেখলাম একটা মেয়ে আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকায় আছে এবং তার চোখ থেকে মনে হচ্ছিল যেন আগুন বেরোচ্ছে। এবং সে ভয়ঙ্কর দৃষ্টি দেখে সে ভয়ে মাটিতে পড়ে যায়।
আমি বললাম যে কোথায় দেখি, আমি গেলাম কিছু পেলাম না। তারপরে আমি দরজার মধ্যে গেলাম নক করতে দারোয়ানকে, যে ভেতরে কে আছে দেখি। যখন নক করতে গেছি দেখি দরজার মধ্যে একটা তালা দেয়া, বড় ধরনের তালা দেয়া। তো আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, কি রে বাসার ভিতরে তো কেউ নেই, এখানে তো তালা দেয়া। তো আমার ছোট ভাই সাথে সাথে বলতেছে কি, না এখানে কিছুক্ষণ আগে তালা ছিল না। আমি বললাম কেন থাকবে না, এখানে তালা তুই দেখিসনি, দরজায় নক করলি কেন, ফোন দিলেই পারতি। সে বলতেছে না না ভাই, এখানে একটু আগে কোনো তালাই ছিল না, বিশ্বাস করো। তারপরে আমি দারোয়ানকে সাথে সাথে ফোন দিই। ফোন দেওয়ার পরে দারোয়ান বলতেছে আমি একটু ছাদে আসছি পানির লাইনটা ঠিক করতে, পানি সমস্যা হয়েছে তো, টাঙ্কি থেকে পানি নামতেছে না। আমি বলি একটু তাড়াতাড়ি নিচে আসেন, ইমার্জেন্সি, আমার কাজের ছেলে অসুস্থ হয়েছে, তাকে হাসপাতাল নিতে হবে। তারপরে দারোয়ান নিচে আসে, নিচে আসার পর তাকে জিজ্ঞেস করি আপনার রুমের ভিতরে কে আছে বলেন। দারোয়ান বলে যে না আমার রুমে তো কেউ নেই। তারপরে আমি বলি দরজা খুলেন, আমি ভেতরে চেক করব। তারপর দারোয়ান দরজা খোলার সাথে সাথে আমার যে কাজিন ছিল সে দৌড়ায় ভেতরে যায়। ভেতরে গিয়ে সম্পূর্ণ রুম খোঁজার পরেও কাউকে পায় না। ওখানে একটাই রুম ছিল, যে এত বেশি খোঁজার কিছু নেই। সে রুমে দেখলো কাউকে নাই। তারপরে সে যে যাই প্লেসটাতে বলতেছিল যে একটা মেয়ে দাঁড়ায় ছিল, সেই প্লেসটার দিকে তাকাইলাম। তাকায় দেখলাম ওখানে ময়লার স্তূপ, সিমেন্ট ফালানো আছে, রড পড়ে আছে, বিভিন্ন ময়লা পড়ে আছে। ওখানে কোনো মানুষের যাওয়া সম্ভব না, এতগুলো ডিঙায় কোনো মানুষের যাওয়া সম্ভব না, আর এত তাড়াতাড়ি চলেও আসা সম্ভব না। তারপরে ওই ঘটনা ওখানে শেষ। ওখানে শেষ। তারপরে আমি আমার কাজের ছেলেকে নিয়ে হাসপাতালে যাই। পরের দিন আমার এক্সাম ছিল, সেহেতু আমি রাতে 3টার দিকে ওকে হাসপাতালে ভর্তি করে রেখে ওখানে ট্রিটমেন্ট হচ্ছিল। ট্রিটমেন্ট তবে আরেকটা মজার ঘটনা হচ্ছে, যখন আমার কাজের ছেলেকে নিয়ে আমি বের হই তখন সে বলতেছিল সে সুস্থ হয়ে গেছে। যখন আমি মানে রিক্সায় উঠাই, বাসা থেকে বের হওয়ার সঙ্গে হ্যাঁ সঙ্গে? বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে বলতেছিল সে সুস্থ হয়ে গেছে, তার হাসপাতাল যেতে হবে না। তখন আমার রাগ উঠছে যে কেন তুমি হাসপাতাল যাবা না কেন, তুমি এতক্ষণ অভিনয় করলা কেন। তো আমি মনে মনে বুঝতেছিলাম যে সে তো অভিনয় করতেছিল না, তার গায়ে তো প্রচন্ড জ্বর ছিল, তখনও হালকা হালকা জ্বর ছিল। আমি ভাবলাম যে না হাসপাতাল নিয়ে যাই, যেহেতু বাইরে আসছে ওয়েদারে মনে হয় তার ভালো লাগতেছে, কিন্তু না, হাসপাতাল নেওয়াটা জরুরি। হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার বলতে তার গায়ে 103 ডিগ্রি জ্বর। তো আমি তাকে প্রায় 3-4 দিনের মতো হাসপাতালে রাখি। রাখার পরে সে সুস্থ হয়, বাসায় আসে, এভাবে কাটতে থাকে। তো একদিন হঠাৎ করে আমি মানে তার সপ্তাহখানেক পরে আমি গোসল করতে যাই আমার বাথরুমে, বেডরুমের দরজাটা লক করে আমি গোসল করতে যাই। গোসল করতে গিয়ে আমার মাথার মধ্যে শ্যাম্পু করি। শ্যাম্পু করার ফার্স্ট বার যখন শ্যাম্পু করি, আমি শ্যাম্পুটা নর্মালি পানি দিয়ে ধুয়ে ফেলি, কোনো সমস্যা হয় না। তো সেকেন্ড বার যখন আমি শ্যাম্পু করি, শ্যাম্পু করার পরে যখন শাওয়ারের নিচে যাই, হালকা হালকা পানি পড়ে আমার মাথার মধ্যে। তো ওই শ্যাম্পুটা আমার চোখে এসে লাগে। চোখে এসে লাগার পরে আমি আমার চোখটা আগে ধোয়ার চেষ্টা করি বেসিং এ। যখন চোখটা ধুয়ে শাওয়ার থেকে যে পানিটা পড়তেছিল, আমার মনে হচ্ছিল যে আমার গায়ের মধ্যে কিছু একটা ভারী লাগলো শাওয়ারের সাথে। আমি সাথে সাথে চোখটা ধুয়ে যখন শাওয়ারের দিকে তাকাই, দেখলাম যে কোনো একটা মানুষ আকৃতির কোনো কিছু যদি ওই শাওয়ারের নিচে দাঁড়ায় থাকে, ওখানে যদি মানে ওইটার গা থেকে যদি পানিটা নিচে পড়ে কিরকম দেখা যাবে, যে ঠিক সেইভাবে ওখান থেকে পানি পড়ছিল এবং ওইটা আমার গায়ের মধ্যে পড়ছিল। আমি এটা দেখে অনেক ভয় পাই, ভয় পেয়ে পিছনের দিকে চলে যাই। পিছনের দিকে চলে গিয়ে আমি তাকাই আছি, সেটা ওখানেই আছে, ওই স্টিল, ওইটা নড়তেছে না। তারপরে আমি বারবার ওইটার দিকে মানে বোঝার চেষ্টা করতেছিলাম যে এটা কি হচ্ছে, কিন্তু আমি চিৎকার হইতে পারতেছিলাম না, আমি কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি বললে কোনো লাভ নেই, কেউ শুনতে পারবে না, কেউ আসতেও পারবে না। তো আমি এভাবেই তাকাই আছি, তাকায় থাকার পরে হঠাৎ করে আমার মনে হলো যে না, এখানে অন্য কোনো কিছু। আমি চোখটা ভালো করে মুছে তাকাইলাম, দেখলাম ওখানে কিছুই নেই। আর তারপরে আমি বাথরুম থেকে বের হয়ে যাই। ওই দিনের মতো ওখানেই ঘটনা শেষ। আমি ওই দিন আর গোসল করতে পারি না। তো ওখান থেকে বের হয়ে গিয়ে গা মুছে শুয়ে থাকি। এতে মনে করেন যে এরকম আরো ছোটখাটো অনেক ঘটনাই আমার বাসায় ঘটতেছে এবং কন্টিনিউয়াসলি ঘটতেছে। আর গত 2 দিন আগেও এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এটা যদি পরবর্তীতে সময় থাকে, না, রাসেলের আপনি সময় থাকে, বলেন তাহলে কি আমি ঘটনা বলবো। ঘটেছিল মানে আপনার গত 2 দিন আগে আমি যখন শুয়েছিলাম আমার বেডের মধ্যে, শুয়ে থাকার সময় আমার হঠাৎ করে মনে হইলো আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসতেছে। আমার পাশে আমার ফ্রেন্ড মুন্না নাম, সে শোয়া ছিল, কেননা সে আমার বাসায় বেড়াইতে আসছে, গত মাসে বেড়াইতে আসছে। সে আমার পাশে শোয়া ছিল। তো হঠাৎ করে আমি বুঝলাম কি যে সে মনে হয় আমাকে চাইপা ধরছে বা ফাইজলামি করতেছে আমার সাথে, কারণ এই বাসায় যেহেতু এরকম ঘটনা ঘটে, সে মনে হয় আমার সাথে দুষ্টামি করতেছে। তারপরে আমি কি করলাম, আমার বাম হাতটা পেছনের দিকে নিলাম। পেছনের দিকে নেওয়ার পরে তার গায়ের মধ্যে ধরার চেষ্টা করলাম। গায়ের মধ্যে যখন হাতটা ধরলাম, ধরার পরে মনে হলো exclusively আমি একটা on লোহার মতো শক্ত জিনিসে হাতটা arthanar.com রাখলাম, এবং এটা প্রচন্ড ঠান্ডা। আমি ওই বাম হাতটা ওখান থেকে আর ছুটাইতে পারতেছিলাম না, মানে ওখানে ধরার পরে আমার হাতটা স্টিল হয়ে যায়। তো আমি আর ডান হাতটাও নাড়াতে পারতেছিলাম না, মানে চোখও খুলতে পারতেছিলাম না। সাথে সাথেই মুন্নার ফোনে একটা রিং টোন বাজে। রিংটোন বাজার সাথে সাথে আমার চোখ খুলে যায় এবং আমি সম্পূর্ণ বডি নাড়াইতে পারি। নাড়াইতে পেরে যখন আমি তাকাইলাম, দেখলাম মুন্না বাথরুম থেকে বেরোচ্ছে, এবং বাথরুম থেকে বেরোয় আমাকে বলতেছে না, আমি ফোনটা ধর। আমি বললাম যে কি রে তুই কই? সে বলতেছে আমি তো বাথরুমে গোসল করতেছি। আমি বলি তাহলে এখানে কে ছিল? সে বলে যে না, এখানে কে ছিল আমি তো জানি না।
যে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। মানে এই ঘটনাটা আপনি যেভাবে বললেন যত সহজ করে যে এই ছিল আপনার ঘটনা, কিন্তু ঘটনাটা আসলে এখনো মানে থেমে যাবার মতো কিছু না, মানে না না, এখনো এখনো continue পর্যন্ত আছে। ঘটছে এবং আপনি এখনো পর্যন্ত তো এটা বের করতে পারেননি যে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে, আপনি জানেন না। এবং আপনি একটা কথা বলছিলেন যে আপনি বাসা শিফট করছেন না কেন, সেটা একটু বলবেন সবাইকে। জি, আমি গত 2 মাস যাবত বাসা খুঁজতেছি। উত্তরাতে আমি তন্ন তন্ন করে ফেলছি, কোথাও আমি বাসা পাচ্ছি না। তবে ব্যাচেলর বাসার অভাব নেই। আমি আসলে ম্যাক্সিমাম যত বাসায় থাকছি সব ফ্যামিলি বাসাতেই আমি বলে থাকছি যে কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত কোনো ফ্যামিলি বাসা আমার কমপ্লেইনও করতে পারেনি। তবে আমি গত 2 মাস যাবত বাসা খুঁজতেছি, কোথাও আমি বাসা, আমি ঢাকায় আছি 5 বছর যাবত। কোনো সময় আমার এরকম প্রবলেম হয়নি। আর গত 2 মাস যাবত আমি বাসা খুঁজতেছি, আমি বাসা পাচ্ছি না। আমি বাসাটা কোনোভাবেই চেঞ্জ করতে পারতেছি না। বাসা আচ্ছা, চেঞ্জ করার সময় একটা না একটা প্রবলেম ক্রিয়েট হয়। আমি যেটা বলবো যে আপনি যদি আসলে এই বাসায় আমাদের তো ফেসবুক একটা ফ্যান পেজ রয়েছে, আপনারা জানেন যে www.facebook.com/radio ফুর্তি, সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার কথাগুলো সবাইকে জানাতে পারেন, কমেন্ট করে আপনি জানাতে পারেন, এবং কেউ যদি আপনাকে হেল্প করতে চায় তাহলে ডেফিনেটলি হেল্প করবে। এবং কেন যেন আমার মনে হচ্ছে যে এই বাসাটার কারণে আপনার সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে এবং আপনি এই বাসাটার মধ্যে আটকে পড়েছেন, এরকম আমার মনে আসলে হচ্ছে। আমি একটা কথা বলতে চাই, আমি এই বাসাটাতে যখন উঠছি তারপর থেকে আমার প্রতিদিন রাতে জ্বর আসে। আপনি মনে হয় লক্ষ্য করতেছেন যে আমি এখনো একটা বড় গেঞ্জি পরে আসছি, হ্যাঁ, আপনি যেটা ফুল ফুল হাতা হাতা। গেঞ্জি পরে হ্যাঁ, এসেছেন আমার এবং সবসময় শরীর ঠান্ডা থাকে এবং আমার প্রচন্ড জ্বর থাকে রাতে। সেটাই কখনোই আমার, আমি মানে জ্বর ছাড়া থাকতে পারি না। হ্যাঁ, আমার সেটাই মনে হচ্ছে যে আপনি একটু মানে এই বাসাটা থেকে যদি আপনি মুক্তি পেতেন তাহলে, এবং আপনি একটু খোঁজ খবর নিতে পারেন, এবং যারা এই সমস্ত ব্যাপার স্যাপার ভালো বোঝেন বা বাসায় যারা অনেকদিন ধরে রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জি, দেখতে আমি পারেন কথা যে বলছিলাম। আমি 2 তলায় আমার বাসায়, আমার 2 তলায় যারা ভাড়াটি আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছে তারাও সেম প্রবলেমে আছে। তারা তাদের বাসায়ও সেম প্রবলেম হচ্ছে। তবে রাসেল ভাই, আমি আপনাদেরকে ইনভাইট করব যে আপনারা যদি আমার বাসায় যেতেন তাহলে দেখতে পাতেন। কেননা এটা এখনো কন্টিনিউয়াস হচ্ছে 2 তলায় এবং আমার গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, এটা কিন্তু বেশ মজার হবে। মানে আমরা সাধারণত বিভিন্ন দেশে যে বিভিন্ন জায়গায় গিয়ে অনেক হন্টেড এরকম বাসা বা এরকম বাড়ি আমরা দেখি হাতের কাছে। আপনার বাসা তো উত্তরায়, তো উত্তরাতে এরকম ঘটনা ঘটছে। সুতরাং আপনি জানাতে পারেন, আমাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে ইনভাইট করতে পারেন। কেউ যদি ইচ্ছে হয় তাহলে অবশ্যই আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন যে ঘটনাটা কি এবং কি ঘটছে সেখানে। এটা কিন্তু আপনারা দেখতেই পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ কখন যে আসলে কোন কারণে কি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে এটা বোঝা যায় না। অনেক সময় দেখা যায় যে আমরা খেয়াল করি যে দুটো পথ থাকে সাধারণত, আমার যেটা মনে হয় আর কি, দুটো পথ থাকে। একটা পথ খুব সহজ হয়, এবং মানে সব এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন এই টাইপের ঘটনাগুলো কিন্তু দেখবেন যে সঙ্গে সঙ্গে ঘটছে। মানে দুটো পথ আপনার সামনে রয়েছে, একটা পথ সহজ, খুবই সহজ, আর একটা পথ কঠিন। তো আপনার দেখা যায় যে আপনার নিজের সুবিধার জন্য আপনি তো সহজ পথটা বেছে নিলেন, কিন্তু উচিত ছিল হয়তো কঠিন পথটা বেছে নেয়ার। আমি সিচুয়েশনটা আসলে না কারো ক্ষেত্রে না ঘটলে আমি বোঝাতে পারবো না। হয়তো দেখা গেল যে আপনি কোনো একটা জিনিস কুড়িয়েই পেলেন, বা কোনো একটা জিনিস আপনি পেলেন। দেখা যায় না যে মাটির কলসি পাওয়া যায়, সে তার মধ্যে অনেক মোহর থাকে, এরকম ধরনের ঘটনা আমরা শুনি। তো ওই যে একটা লোভ থেকে আমরা সেই কলসিটা নিজের ঘরে নিয়ে আসতে চাই এবং তারপর থেকে সমস্যা শুরু হয়ে যায়। তো এই যে একটা সহজ পথ বা খুব তাড়াতাড়ি কোনো সফলতা কাছে যাওয়া বা পৌঁছে যাওয়া, এরকম কোনো শখ বা এরকম কোনো ইচ্ছা, এরকম কোনো আকাঙ্ক্ষা থেকে কিন্তু বড় কোনো ঝামেলায় আমরা জড়িয়ে যেতে পারি। তো যাই হোক, আমি দোয়া করবো আপনার জন্য, আপনি যেন এই সমস্যা, যে সমস্যাটা আপনার সাথে চলছে, সেই সমস্যা থেকে মুক্তি পান, এবং আমি আশা করবো যে এরকম সমস্যা আর কারো হবে না। যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। তানভীর রানা আমাকে এসএমএস করছেন এবং তিনি বলছেন যে আমার ওয়াইফ নাহিদ, আমরা একসাথে ভূত এফএম শুনছি, এবং তার কাছে ফার্স্ট যে ঘটনাটা, সেই ঘটনাটা ভয় লাগেনি। আমি যে নিয়ে ঘটনাটা বললেন তাকে দেখে বুঝতে পেরেছি তিনি কতটা ঝামেলার মধ্যে রয়েছেন। সুতরাং আমি একটা জিনিস শুধু বলবো যে আপনার সাথে যদি এই ঘটনাগুলো ঘটতো তাহলে আপনি যদি ভয় না পান তাহলে বলতে হবে আপনি প্রচন্ড সাহসী, অথবা মানে ভয় ব্যাপারটা বা এই ভয়ের কোনো অনুভূতি আপনার মধ্যে নেই। কারণ এইরকম একটা, আপনি একটা আপনার রুম থেকে আপনি একটা বাথরুমের মধ্যে ঢুকলেন, আপনার নিজের বাথরুম, চির পরিচিত একটা জায়গা, সেই জায়গায় গিয়ে যদি কোনো অপরিচিত কাউকে দেখে ফেলেন তাহলে নিশ্চিত ভাবেই ধরে নেওয়া যায় যে আপনি ভয় পাবেন। যাই হোক, আমরা আরো কিছু এসএমএস পড়ে ফেলি। আমাকে নিনাদ এসএমএস করেছেন ফার্মগেট থেকে, এবং তিনি বলছেন যে তিনি লালমাটিয়াতে একটা হন্টেড হাউসের খোঁজ জানেন। আপনি কিন্তু আমাদের কাছে ইমেইল করে বা আমাদের ফেসবুকে গিয়ে কিন্তু এই হাউসের, বা সেখানে যদি কেউ রাজি থাকেন যে আমরা গিয়ে সেখান থেকে ঘটনা কালেক্ট করে নিয়ে আসবো, তাহলে আপনি কিন্তু ঠিকানাটা জানাতেই পারেন। মহিউদ্দিন
মর্তুলিয়া আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ভূত FM চরম লাগছে। মোমু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি তার ভাবি একসাথে ভূত FM শুনছেন। আজিমপুর থেকে শোভন আমাকে SMS করেছেন এবং তিনি এবং তার ওয়াইফ রাইসা তারা সবাই মিলে একসাথে ভূত FM শুনছেন। আমাকে তোফাজ্জল বনানী থেকে SMS করেছেন এবং তিনি আমাদেরকে বলছেন যে তার বাবা একটু অসুস্থ, সবাই যেন দোয়া করেন। আমি দোয়া করি যে আপনার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্মৃতি রাজশাহী থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে ফারহিন ধানমন্ডি থেকে লিখেছেন আই লাভ ভূত FM। সোয়ান আমাদের SMS করেছেন টাঙ্গাইল থেকে। দুলু সরকার আমাদের SMS করেছেন আমাদেরকে সুরভি সহ আরো অনেকে। আপনারা যদি SMS করতে চান তাহলে SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা এই মুহূর্তে চাচ্ছেন যে ফেসবুকে আমাদের সাথে কমিউনিকেট করতে, তাদেরকে বলি www.facebook.com/radiofurti এটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজের অ্যাড্রেস। আমরা কিছুক্ষণের মধ্যেই কমেন্টে যাব এবং সেই কমেন্টগুলো পড়বো। তবে তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং আশা করছি যে বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো একইভাবে আপনাদের আনন্দ দিবে। এবং আমার কাছে প্রথম ঘটনাটা, যদি আমার মানে কথা যে জানতে চান তাহলে আমি বলবো যে আমার প্রথম ঘটনাটা খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি এখানে। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় 12:24। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কারণ ভূত FM এর সময় এটা করতেই হবে। আর যারা ফেসবুক ফ্যান পেজ আমাদের ভিজিট করেছেন তারা নিশ্চয়ই অলরেডি জেনেছেন, তারপরেও বলে দিই আরো একবার যে এখন যেটা হবে সেটা হচ্ছে ভূত FM এর যে এপিসোড সেটার একটা খবর আছে কিন্তু ফেসবুক ফ্যান পেজে এবং আমাদের রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে। সেখানে গিয়ে চেক করুন যে কি খবর সেখানে আপনাদের জন্য অপেক্ষা করছে। যেমন কথা তেমন কাজ, বলেছিলাম যে কিছু SMS কমেন্ট পড়বো এবং আমি দেখতে পাচ্ছি যে আকাশের সুখ তারা আমাদের কমেন্ট করেছেন এখানে, যে লিখেছেন যে ফার্স্ট যে স্টোরিটা সেটা অসম। সেখানে কিন্তু 2 লাইকও পড়েছে। আবার রাকিব খান অর্প আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা অসম ছিল। সাইদুর রহমান আরাফাত আমাদের লিখেছেন আই এম ঘোস্ট। আমাদেরকে মাশরুজ জামান শান্ত লিখেছেন যে মন খারাপ, ভয় পেলে ভালো লাগতে পারে, ভয় পেলে যে মন ভালো হয় এটা প্রথম শুনলাম। যাই হোক, ভালো লাগলো শুনে। জাকারিয়া হুসাইন জুয়েল আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি ওই হরর বাড়িতে যেতে চাই, অর্থাৎ উত্তরার বাড়িতে। আমি এই জন্যই বললাম ভাইয়াকে যে আপনি ফেসবুকে ঢুকে যারা যারা যেতে চান তাদেরকে অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। কিন্তু এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফাইজুল হক নয়ন, তিনিও বলছেন যে তিনি সেই বাসায় যেতে চান। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি মাসুদ আমাদের এখানে SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি ভয় পাচ্ছেন না। অলরাইট, আমরা চলে যাব আবারও ঘটনায় এবং এখন যিনি আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন, হি হ্যাজ কাম অল দ্য ওয়ে ফ্রম ময়মনসিং। না, ময়মনসিং থেকে আপনি এসেছেন, রাইট? আপনার নামটা একটু বলবেন প্লিজ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম রিয়াজুল ইসলাম তন্ময়, আমি আসছি ময়মনসিং থেকে। রাইট, আমি খুবই আপনাকে ধন্যবাদ দেবার কোনো ভাষা আমার জানা নেই। আপনি অনেক দূর থেকে, অনেক ঢাকার বাইরে থেকে এসেছেন এবং অনেক সময় দেখা যায় যে ঢাকাতে যারা আছেন তাদেরও নানা রকমের প্রবলেম থাকে এবং তারা আসতে পারেন না অনেক সময়, বাট আপনি অনেক দূর থেকে এসেছেন। আমি বারবার করে আপনাকে ফোনে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি আসলেও আসতে পারবেন। আপনি খুব ইন্টারেস্টেড ছিলেন এবং আপনি বলেন যে আমি আসবোই। হ্যাঁ, অবশ্যই। ওকে, সো আমরা ঘটনায় চলে যাই। আমরা প্রথম যে ঘটনাটা শুনবো সেটা কোথায় ঘটেছিল বা কি বিষয়টা কি আমাদের বলতেন যদি। জি রাসেল ভাই, এটা ঘটেছে আমার দাদা বাড়িতে। এটা মূলত আমি আমার দাদা বাড়ির কাজিনের কাছ থেকে শুনেছিলাম। আচ্ছা, এটা সময়টা বেশ অনেকদিন আগে, এমনকি কোন জায়গাটার কথা সেটাও একদম শিওরলি আমি বলতে পারছি না, জায়গাটা স্পেসিফিক ভাবে। তো ঘটনাটায় চলে যাই। ঘটনাটা হলো এরকম যে কোনো একদিন রাতে একজন রিক্সা চালক তার সারাদিনের রিক্সা চালানোর পরে খুব রাত যখন হয়ে গেছে তখন সে ঠিক করলো যে সে এখন তার বাড়ির দিকে চলে যাবে এবং রাস্তায় যদি কোনো রকম ভাড়া পায় তার বাড়ির রাস্তার দিকে, তাহলে সে তাকে নিয়ে যাবে লাস্ট একটা ভাড়া হিসেবে রাতে। তো সে কিছু দূর আগানোর পর হঠাৎ করে সে দেখলো রাস্তার
একটা পাশে একজন লোক উঁচা লম্বা করে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন। তো রিক্সাওয়ালাটাকে দেখে বলল যে এই দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমি যাব। তো রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো আপনি কোন দিকে যাবেন? বললো যে আমি তো মানে যে জায়গাটা বললো সেটা ওই রিক্সাওয়ালার বাড়ি ক্রস করে একটু সামনে। তো রিক্সাওয়ালা বললো যে ভাই আমি তো আমার বাড়ি পর্যন্ত যাবো, বাকিটুকু আপনার হেঁটে যেতে হবে। তো লোকটা বললো আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যাও যতটুকু যাবা, তবে একটা শর্ত আছে। লোকটা বললো যে তুমি যাবার পথে কোন রকম কথা অথবা পিছনে ফিরে তাকাতে পারবা না। তো রিক্সাওয়ালা বললো ঠিক আছে, ওনার কোনো শর্ত থাকতেই পারে, এটা মেনে নিয়ে উনি যাত্রা শুরু করলো। তো বেশ কিছু দূর যাবার পরে রিক্সাওয়ালার বাড়ির পথে একটা বট গাছ পড়ে, আর তার থেকে জাস্ট অল্প সামনে রিক্সাওয়ালার বাড়ি। তো রিক্সাওয়ালাটা আহ, বুঝলো না যে লোকটা কোনো শব্দ করছে না, কোনো কথা বলছে না, এরকম ভাবে কেন যাচ্ছে। তো সে যখন বট গাছের ঠিক নিচে চলে আসছে, তখন সে পিছনে না তাকিয়ে প্রথমে জিজ্ঞেস করলো যে ভাই, আহ, আপনি যে কিছু বলছেন না, আমি তো এই সামনে আমার বাড়ি চলে আসছে, আমি আপনাকে এই সামনে নামাই দিব। হুম। তো দেখলো যে না, লোকটা তবুও কোনো কথা বলছে না, জাস্ট ওই চুপচাপই রয়ে গেল। তো আরো দুইবার ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করার পরেও লোকটা কোনো কথা বলছে না দেখে সে শেষ পর্যন্ত পিছনে তাকিয়ে ফেললো। আর তাকিয়ে যেটা দেখলো সেটা জাস্ট অস্বাভাবিক কিছু একটা, যেটা হলো যে ওই লোকটার জায়গায় একটা সাদা কাফন মোড়ানো একটা লাশ, আর লাশটার মুখটা খোলা, আর ওই লাশটা ওই লোকটারই। আর এটা রিক্সার মধ্যে জাস্ট হেলান দিয়ে শোয়ানো অবস্থায় রয়েছিল। তো রিক্সাওয়ালা এটা দেখে মানে এত ভয় পায় যে সে আর ওই জায়গায় দাঁড়ায় থাকতে পারে না, মানে রিক্সা ফেলেই সে একদম দৌড়ায় নিজের বাড়িতে চলে যায়। আর বাড়িটা সে একা থাকতো বলে দরজাটা জাস্ট কোন রকম মানে সে জানতো কিভাবে খুলতে হয়, খুলে ঢুকে জানালা সব লাগানো ছিল। তো ভিতরে যে ওর টেবিলে এক জগ পানি ছিল, সে এতই ভয় পাইছে যে একদম সম্পূর্ণ পানি সে একবারেই খেয়ে ফেলছে। তো সে তারপর একটু নিজের কৌতূহল বশতই সে আবার জানালার কাছে ফিরে যায়, যে জানালাটা সে খুব ভয়ে ভয়ে খুলে। খুলতেই সে আবার খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখে, যে লোকটা তখন ওর জানালার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে খুব মানে বিশ্রী ভাবে হাসতেছে, আর ভয়ঙ্কর লুক একদম। মানে সে এটা দেখে আরো ভয় পায়, আর তাড়াতাড়ি জানালাটা লাগাই দিয়ে সে তারপর সাথে সাথে যে আগে ওর হারিকেনটা জ্বালায়। সে একটা জিনিস জানতো যে আগুন দেখলে হয়তো এগুলো একটু দূরে অথবা ভয় টয় পায়। হুম। তো সে হারিকেনটা নিয়ে নিজের হাতের সামনে ধরে আবার জানালাটা খোলে যে দেখি এবার কি হয়। তো দেখার পর সে যা দেখতে পেলো যে ওই লোকটা এখন তার বাড়ি থেকে প্রায় বেশ দূরে চলে গেছে, আর ওকে তখন ওখান থেকে চিল্লায় বলতেছে যে তুই এই ঘটনাটা কাউকে বলবি না, বললে তোর ক্ষতি হয়ে যেতে পারে। তো লোকটা বলে আচ্ছা ঠিক আছে, আমি না, লোকটা কিছু বললো না, সরি। তারপর কিছুদিন পরে সবাই যখন মানে সে হয়তো নিজের কৌতূহল বশতই বলে ফেললো কাউকে যে আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনাটা বলার 2 দিন পরেই লোকটা শেষ পর্যন্ত মারা যায়। ওকে, আপনি বেশ কিছু ঘটনা নিয়ে এসেছিলেন যেগুলো খুব ছোট ছোট। আচ্ছা, আমরা কি এখন শুনবো নাকি আরেকটু পরে আবার বলতে চাচ্ছেন? আপনি যদি বলেন এখন বলতে আচ্ছা, পারি। আপনার আম্মুর সাথে একেবারেই ছোট বলে আমি বলছি যে একবারে জি, ছোট বলে এটা। ফেলাটা ভালো। এই যে আপনার আম্মুর সাথে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমরা একটু শুনি। আচ্ছা ঠিক আছে। ঘটনাটা হলো এরকম যে আমার মা আমার সাথে শেয়ার করছে ঘটনাটা, যে আমার মা একদিন রাতে ঘুমিয়েছিলেন। তো হঠাৎ করে উনি স্বপ্নের মাঝখানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে খুব চিল্লাপাল্লা, অনেক লোকজন, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, জাস্ট দুটা লোক দাঁড়ায় আছে। আর আমার মাকে বলছে যে আপনি যদি এই জায়গায় প্রবেশ করতে চান তাহলে আপনার একটা আঙুল ফুটো করে নিতে হবে। তো আমার মাও সেটাতে রাজি হয়ে যায়, এবং এমনকি তারপর ওই জায়গাটাতে চলে যেতে থাকে। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে দেখে প্রায় সকাল হয়ে গেছে, ভোরে একটা আলো, আর হাতের দিকে তাকিয়ে দেখে ঠিক ওই হাতেই সত্যিকারে একটা ফুটো হয়ে আছে। আর ঘুম ভাঙার পরে আম্মু বুঝলো না যে এই ফুটোটা কেমনে হলো, কোত্থেকে হলো, আর কে ছিল এই লোক দুইটা, চেহারা কেমন, আম্মুকে কোথায় যেতে বলছিল? বলছে। রাইট। আম্মু আর কিচ্ছু মনে করতে পারলো না, আর এই ব্যাপারটা আর মানে আম্মুর মাথায় আর কখনো ক্যাচই করলো না যে আসলে কি হচ্ছিল এই জায়গায়। ওকে, সো আর কিছু আছে? আরেকটা ছোট্ট ঘটনা আছে না? 3টা বলে ফেলেছেন আপনি। হ্যাঁ। ওকে, আচ্ছা, আরেকটা আছে, তাহলে আরেকটা শুনে ফেলি আমরা। উম, আচ্ছা, ওটা হলো এরকম যে আমার দাদা বাড়ির একটা পুকুর ঘাট ছিল। ওই পুকুর ঘাটে আহ, আহ, মানে বাঁধানো টাইপের একটা পুকুর ঘাট। তো ওইখানে গ্রামের একটি মহিলা প্রায় সন্ধ্যার দিকে একদিন হুম হুম। থাল বাসন মাজার জন্য আসেন। উনি ঠিক
নিচে নামেন, ঘাটের মধ্যে থাল বাসন নিয়ে মাজা শুরু করেন, এমন একটা সময় তিনি দেখেন যে একটা পিচ্চি বাচ্চা সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছে, যার গায়ের রং কালো, চোখগুলো হলুদ, গায়ে কোনো কাপড় নেই। এমন একটি পিচ্চি বাচ্চা হয়তো গ্রামের মধ্যে দেখাই যায় স্বাভাবিক, কিন্তু পিচ্চি বাচ্চাটা ওই মহিলার পাশে এসে দাঁড়িয়ে হঠাৎ করে কান্না জুড়ে দেয়। তো মহিলাটি হঠাৎ করে খুব অবাক হয়ে যায় যে কি হলো, এটা এরকম করে কান্না করছে কেন। সে জিজ্ঞেস করলো যে তুই কে, কেন তুই কাঁদছিস? কিন্তু না, ওই বাচ্চাটা কোনো কিছু না, জাস্ট কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে। তো মহিলাটি একটু সন্দেহ বোধ করেই তাড়াতাড়ি কাজগুলো শেষ করে উপরে উঠে আসেন। তো এটা বলা দরকার যে ওই পুকুর ঘাটের সামনে একটা বকুল গাছ ছিল। তো মহিলাটি যখন ঘাট থেকে উপরে উঠে আসলো, ঠিক তখন দেখলো যে বকুল গাছটির নিচে দাঁড়িয়ে ওই পিচ্চি ছেলেটি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কিন্তু মহিলাটি যখন উপরে উঠে আসলো তখন পিচ্চিটি নিচেই ছিল, দাঁড়িয়ে ছিল। আর এত তাড়াতাড়ি কিভাবে ওইটা ওই গাছের নিচে চলে গেল সেটা ওই মহিলা জানে না, দেখেও নাই কিভাবে সম্ভব এটা। তো মহিলাটিকে দেখে পিচ্চিটি কাঁদতে কাঁদতে তার হাত বাড়িয়ে ইশারা করতে থাকে নিজের দিকে যাওয়ার জন্য। কিন্তু মহিলাটি ভয় পেয়ে তাড়াতাড়ি ওর বাড়ির দিকে রওনা দেয়। পিছনে একবার হঠাৎ করে তাকায়, তাকানোর পরে দেখে যে পিচ্চিটি ওর পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চলে আসছে। তো আরো ভয় পেয়ে তার গতি সে আরো বাড়িয়ে দেয় এবং অনেকটুক আগানোর পর কৌতূহলবশত আবার পিছনে তাকায়, কিন্তু এইবার পিছনে তাকিয়ে আর কিছু পায় না সে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং অনেক কষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন ঢাকার বাইরে থেকে। এবং একে তো আপনি মানে আসার জন্য আমাদের ভালো লেগেছে, আরো অনেককে আপনি উৎসাহিত করে গেলেন যারা হয়তো পরবর্তীতে এখানে আসতে উৎসাহিত হবেন। আমার গলায় সমস্যা খুব। Anyways, তো যাই হোক, আপনাকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু SMS পড়ে ফেলতে হবে, এবং আমাদেরকে যারা SMS পাঠাচ্ছেন তাদের মধ্যে দেখতে পাচ্ছি নাসিম আমাদেরকে রসুলপুর থেকে SMS করেছেন, আরিফ আমাদের SMS করেছেন দিনাজপুর থেকে, এবং তিনি বলছেন যে আগের ঘটনাগুলো জটিল হয়েছে। আতাউর আমাকে SMS করেছেন শরীফা, জিনাত, হাবিবা, আইভি, তারা সবাই মিলে ভূত FM শুনছেন। রুবনা আমাদের উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM তার কাছে অনেক রকিং লাগে। ওকে, হাসান পলাশ আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। ফাহিম আহমেদ আমাদেরকে, এছাড়াও আনুম SMS করেছেন আমাদেরকে। নূর মোহাম্মদ খালিশপুর খুলনা থেকে আমাদেরকে। আকমিম SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে দেশ বন্ধু সিলেট থেকে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আরমান SMS করেছেন মিরপুর 10 থেকে। তানভীর রানা আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলছেন যে আমার ওয়াইফ নাহিদার কিছু ঘটনা আছে, যদি ঘটনা থাকে তাহলে সেই ঘটনা অবশ্যই আমাদেরকে লিখে পাঠান, এবং লিখে পাঠান যে অ্যাড্রেসটিতে, সেই অ্যাড্রেসটি আমি জানিয়ে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is BHWOTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং আপনি জানিয়ে দিন শুরুতেই যে আপনি এখানে এসে উপস্থিত হয়ে সেই ঘটনাগুলো শোনাতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেছেন, আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও আরিয়া রায় SMS করেছেন আমাদেরকে। নিশাত, এছাড়াও তিলোভা আমাদের SMS করেছেন। রাকা SMS করেছেন আমাদেরকে। একরাম, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। মনি লিখেছেন ভালো লাগছে। আমির শাহিন আমাদের SMS করেছেন। জাশিদ আমাদের SMS করেছেন। আরো যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI, FORTI, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা কমেন্ট করছেন তাদের কিছু নাম না বললেই না, আসলে অনেকেই এত রাত জেগে ফেসবুকে ঢুকে কমেন্ট করছেন, অনেকে SMS পাঠাচ্ছেন। দুজনকেই যারা এই সমস্ত করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে MD তুষার আহসান তাকবীর SMS করেছেন, এবং তিনি বলেছেন সেকেন্ড স্টোরিটা জোস হয়েছে। তানভীর হায়দার নাইম আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, তিনি লিখেছেন যে স্টোরিগুলো জোস। এছাড়াও আরো কিছু কমেন্ট করেছেন। অনেক সময় স্টোরি যখন ভালো হয় আমরা বলি SMS এ, কিন্তু ফেসবুকে আবার দেখাও যাচ্ছে যে আপনারা যে দেখতে পারেন যে কাদের কাদের ভালো লাগছে, কাদের কাদের ভালো লাগছে না। আপনারা সেখানে কমেন্ট করলে মানে কোনটা বেশি ভালো লাগছে সেটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে সবাই জানবে যে
কোন ধরনের ঘটনাগুলো আপনাদের সবার পছন্দ। আমাদেরকে শাহিন খান এসএমএস করে লিখেছেন, কমেন্ট করেছেন যে একা একা শুনছি পুরাতন এক বাড়িতে বসে, বাহ চমৎকার। আমাদেরকে পিয়াস হাসান লিখেছেন নাইস স্টোরি। রিয়াজুল ইসলাম আমাদের লিখেছেন যে ভালো লাগছে। এছাড়া আমাদেরকে অন্ধকারের অর্ণব এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম রক্স। আমাদেরকে অর্ণব ইসলাম এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভূত এফএম জোস। এছাড়াও রিমন আর এল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস না কমেন্ট করেছেন এটা ফেসবুকে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/রেডিও ফুর্তি। আর অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের ফ্যান পেজ কোনটা। আমি যে অ্যাড্রেসটা বলছি সেই অ্যাড্রেসটাতে গেলে আপনি দেখতে পারবেন এবং সেখানে আপনার মানে এই যে ভূত এফএম এর এপিসোড নিয়ে একটা খবরও দেওয়া আছে, সেটাও আপনি সেখানে পড়ে ফেলতে পারেন। যাই হোক, আমরা চলে যাব এখন আবারও আরেকটা ঘটনায় এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কমেন্ট দেওয়ার আগে অবশ্যই লাইক দিবেন, আশা করবো সেটাই। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং পরবর্তী যে ঘটনাটি যিনি বলতে এসছেন আমি প্রথমেই জেনে নেব তার নাম, এবং আপনি প্লিজ আপনার নামটা বলে জানাবেন যে কোথা থেকে আপনি এসছেন। আসসালামু আলাইকুম, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ওকে, আমরা চলে যাই ঘটনা। এবং আমি আপনার ঘটনাটা শুনে খুব অবাক হচ্ছিলাম, কয়েকবার আপনাকে জিজ্ঞেস করেছিলাম, পরে আপনি বলছিলেন যে এটা কামরাঙ্গীর চরের ঘটনা, জি, রাইট? রাসেল ভাই। এবং আপনি বলছিলেন যে কামরাঙ্গীর চরে সবাই জানেন এই জি, ঘটনাটা। তো মাদুর বাজার এলাকার একটি ঘটনা। রাইট, তো আমি রিকোয়েস্ট করব যে মানে আমি তো ওনার কাছে শুনলাম এবং শোনার পরে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে বলে আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে ইজ ইট ট্রু। তো যারা জানতে চান, তারা যারা বিশেষ করে যারা ঢাকায় থাকেন তারা কিন্তু কামরাঙ্গীর চরে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। তো জি চাইলে না? জি রাসেল ভাই, অবশ্যই আমি সেক্ষেত্রে তাদেরকে হেল্প করতে পারবো। সবাই তাদেরকে হেল্প করতে পারবেন। ফাইন, তাহলে আমরা শুনি কামরাঙ্গীর চরের ঘটনাটা বেশ অস্বাভাবিক কিন্তু ভয়ের। চলুন শুনি ঘটনা। রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে কামরাঙ্গীরচরের মাদুর বাজার নামক একটি জায়গায়। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হালিম ভাই। তো আমি বাসার বাড়িওয়ালার নামটি বলছি না, জাস্ট একটু মেনশন করে দিচ্ছি যে সেটা হচ্ছে একটি হাজি সাহেবের বাসা। আচ্ছা, তো বাসাটার আমি বর্ণনা আগে একটু দিইনি। তো বাসাটা হচ্ছে একটা লোকাল বাসা, সেখানে অনেকগুলো ফ্যামিলি ভাড়া থাকে। এবং বাসাটা হচ্ছে যে সার্কেলি 3 দিক দিয়ে বাসাটা করা আছে, 3 পাশে রুম করা আছে এবং বাসাটা অনেক আগের একটি টয়লেট আছে, বাট সেটা কেউ ইউজ করে না বিধায় সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। এবং টয়লেটটার পাশে একটি ডুমুর গাছ আছে। রাসেল ভাই, ঘটনাটি এই ডুমুর গাছ আর টয়লেটকে নিয়ে, তাই আমি এটা বললাম। তো যেহেতু আমাদের ওই পুরান ঢাকার কামরাঙ্গীরচরে ভাই গ্যাসের অনেকটা প্রবলেম হয় রান্না করার জন্য। তো অনেক ফ্যামিলি, যেহেতু ওটা লোকাল বাসা হওয়াতে অনেককে সকালবেলা রান্না করতে প্রবলেম হয়ে যায়। তো হালিম ভাইয়ের যে ওয়াইফ ছিলেন, তো তিনি সকালবেলা রান্না করার ঝামেলা থেকে উনি ভাবতেন যে আমি তাহলে যদি রাতের বেলা রান্না করে নিই তাহলে আমার সকালবেলা এই ঝামেলাটা করতে হয় না। তো হালিম ভাইয়ের ওয়াইফ এক রাতে, তো উনি নর্মালি প্রতি রাতেই রাত 2টা-3টার দিকে উঠে রান্না করতেন। তো এক রাতে প্রায় 2টা-2:30 হবে উনি রান্না করতে বের হয় রুম থেকে। তো রান্নাঘরে রাসেল ভাই উনি একাই ছিলেন। তো রান্নাঘরের চালটা অনেকটা নিচু ছিল। তো উনি রান্নাঘর থেকে লক্ষ্য করলেন রান্না করার একটা সময় যে ওই যে পরিত্যক্ত যে টয়লেটটা ছিল সেটার ছাদের উপর কেউ বসে পা দুলাচ্ছে। তো যেহেতু রান্নাঘরের চালটা নিচে ছিল, তো নিচু থাকার কারণে উনি শুধু পাটা দেখতে পাচ্ছিল। তো উনি জাস্ট কোনো কিছু না ভেবে উনি ওনার রান্নায় মনোযোগ দিলেন। উনি ভাবছেন যে বাসার কেউ হবে, বাট টাইম সম্পর্কে উনি মানে এটা যে প্যারানর্মাল কিছু উনি গেস করতে পারেননি। তো উনি রান্নার প্রায় শেষ পর্যায়ে ওনার চোখটা আরেকবার ওই দিকটা যায়। তো এইবার উনি যেটা দেখেন যে একটা মানুষ যদি ফ্লোরে ছাদে শুয়ে যদি নিচের দিকে হাত দুটো ঝুলাতে থাকে, লাইক রাসেল ভাই ঘড়ির কাটার মতো ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ হাত দুটো মানে ঘুরাচ্ছে। তো সে এটা দেখে ভাবলো যে তার ছেলেকে ডাক দিবে বা এবং তার হাজবেন্ডকে ডাক দিবে। তো সে ভাবলো যে হইতে পারে বাসার কেউ, কোনো দুষ্ট কেউ করতেছে এগুলো। তো ঘটনাটি অনেক আগের। তো তারপর উনি রান্না করে যথারীতি ঘরে চলে যায়। তো উনি রান্নার তরকারি রেখে তো উনি ভাবলেন যে একটু কিউরিসিটি নিয়ে যে একটু দেখি এটা কি ছিল সেখানে। তো নতুন টয়লেট আর পুরাতন টয়লেটটা দুটোই পাশাপাশি ছিল। তো উনি বের হয়ে, পুরান টয়লেটটা এমন ছিল যে সেখানে কোনো দরজা ছিল না, যেহেতু এটা কেউ ব্যবহার করে না তাই এটা একটা পর্দা দিয়ে ঢাকা ছিল। তো উনি জাস্ট পর্দাটা সরায়। তো পর্দাটা সরানোর পর উনি যা দেখে, মানে এটা আমাকে হালিম ভাই আর ওনার ওয়াইফ দুজনই আমাকে স্পেশালি বলছে যে মানে কেউ বিশ্বাস করার মতো না, যে সেটা ছিল যে তার ওয়াইফ বললো যে এটা মহিলা হবে শিওর, কজ শেপটা ওই রকমই ছিল। তো উনি দেখলেন যে সেই টয়লেটটার ছাদে একজন মহিলা বসে, তার মাথাটা তার হাতে রাসেল ভাই, এবং মাথাটা তার হাতে এবং তার গলার উপরে কোনো অংশ ছিল না। এটা উনি স্পষ্ট দেখলেন। তো অনেক সময় হয় যে আমরা দেখি যে একজন মহিলা যখন আরেকজন মহিলার মাথার
উকুন বা মারার জন্য যেভাবে মাথার মধ্যে চুলের মধ্যে যেমন হাত বিলি করতে থাকে উকুন খোঁজার জন্য, সে ওই রকম করে নিজের মাথাটা নিজের কোলের মধ্যে নিয়ে উকুন খুঁজতেছিল। তো এটা দেখার সঙ্গে সঙ্গে উনি সেখানেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তো এটা তারপর ওনার হাজবেন্ড আসে, বাসা আরো লোকজন এসে উনাকে জিজ্ঞেস করে ঘরে নিয়ে যে কি হয়েছিল। তো উনি সবার সাথে এই ঘটনাটা শেয়ার করে যে আমি এরকম দেখছি। তো এই ঘটনা ঘটার পর থেকে ওই বাসায় আরো এই ধরনের অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে। তো সবাই পরে জানতে পারে যে ওই যে পুরানো যে টয়লেটটা ছিল ওটার পাশে যে ডুমুর গাছটা ছিল, সবগুলো ঘটনা ওই কেন্দ্রিক। তো রিসেন্টলি যে একটা ঘটনা ঘটছে যে কিছুদিন আগে, সেটা হচ্ছে যে ওই বাড়ির যিনি ওনার, তো উনি চিন্তা করেছেন যে ওনার কিছু ফাঁকা জায়গা ছিল ওই ডুমুর গাছটার দিকে। তো উনি চিন্তা করেছেন যে সেখানে উনি 2টা রুম করবেন এবং ভাড়া দিবেন। তো একটা রুম হয়েছে, বাট আরেকটা রুম যেটা ডুমুর গাছের পাশে ছিল, তো সেই গাছের পাশে উনি যখনই দেয়াল দিতে যায় তখনই ওনার দেয়ালে কোনো না কোনো প্রবলেম হয়। ইভেন এমন হয়েছে যে দেয়ালটা উনি দিছেন, বাট 2-3 দিনের মাথায় দেয়ালটার মধ্যে একটা ফাটল ধরা দিছে। তো যে এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। তো দেন ওই বাসার ওনার যিনি, তো উনি ভাবলেন যে গাছটা কেটে ফেলবেন, সেই ডুমুর গাছটা। তো ডুমুর গাছ কাটার জন্য লোক ঠিক করা হলো, এলাকারই আমাদের ওই জায়গারই একজন লোক, তার নামটা মনে নেই আমার এখন। তো সে যখন ঠিক করলো যে হ্যাঁ সে গাছটা কাটবে, তো তার আগের রাতে রাসেল ভাই হুম। উনি স্বপ্ন দেখলেন যে ওনাকে কেউ এসে বলতেছে যে তুই এই কাজটা করিস না, তোর ক্ষতি হবে। তো যেহেতু উনি মানে খেটে খাওয়া মানুষ, উনি আর তার এই স্বপ্নটাকে তেমন পাত্তা না দিয়ে উনি তার পরের দিন গিয়ে গাছটি কাটেন। তো গাছটি কাটেন হচ্ছে এমন ভাবে কাটেন যে গাছটির গোড়াটা ছিল মানে মোটামুটি কোন রকম করে উনি গাছটি কেটে চলে আসেন। গাছটি কেটে চলে আসার পর সেই দিন থেকে তার পরবর্তী 3 রাত তার জ্বর ছিল। তো অনেক অসুস্থ থাকার পর সে ওই গাছ আর বাকি অংশ আর কাটতে পারেনি উনি। তো উনি জ্বরে ভোগে। এই ঘটনাটা আমি ওনার মুখ থেকে শুনছি যে উনি ওনার যে জ্বর হয়েছে। এবং রিসেন্টলি যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে যে ওই বাসায় আরো যারা ভাড়াটিয়া থাকে, কিন্তু আমি আগেই বলেছি যে এটা একটা লোকাল বাসা, অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকে। তো সবাই রিসেন্টলি আরো আগে থেকে যে সবাই অনেক ধরনের হরিফিক সিচুয়েশন এক্সপিরিয়েন্স করে। যেমন হচ্ছে যে এখন অনেকে রাতে 2টা-2:30 দিকে রান্না করতে বের হয়, তো অনেকে দেখে যে এমন হয়েছে যে চালের উপর দিয়ে একটা বাচ্চা মেয়ের মতো কেউ হাসতে হাসতে পায়ে নুপুর আছে এরকম চালের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক সময় দৌড় দিয়ে যাচ্ছে। তো এটা ওই মাদবর বাজারের স্থানীয় যারা আছে প্লাস এখন যারা আছে ওনারা অনেকেই ঘটনাটি জানে। তো আচ্ছা। আমি আই উড লাইক টু ইনভাইট ভূত এফএম টিম টু কাম দিস প্লেস। এবং রাসেল ভাই যে ধরনের হেল্প করা দরকার, আমাদের একটা বাসা আছে সেখানে মাদুবাজার আচ্ছা, ওখানে। আচ্ছা। তো আমি যথাসম্ভব চেষ্টা করব ভূত এফএম টিমকে হেল্প করার জন্য। এবং সেখানে স্টিল নাও এর ধরনের হরিফিক সিচুয়েশন ঘটে। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। যাই হোক, আমরা আবারও কিছু আমরা জানি দিই যে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। আমাদের তার সাথে কমিউনিকেট করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি অনেকেই আমাদের SMS করছেন। শিয়াম আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সোহেল লক্ষ্মীপুর থেকে। এছাড়া আমাদেরকে সিনথি SMS করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা ভীষণ ভয়ঙ্কর ছিল। রাজশাহী থেকে SMSটি পাঠিয়েছেন। রাবিয়া তুন্নি আমাদের SMS করেছেন সিআরপি সাভার থেকে। নুরুল ইসলাম শামীম আমাদেরকে SMS করেছেন আমাদেরকে আনু, আচ্ছা আনু মৌচাক থেকে বোধহয় গাজীপুর থেকে SMS করেছেন। শাহিন মাহমুদ আমাদের SMS করেছেন সোনারগাঁও থেকে। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মুসরান এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও শামীম বোর্ডবাজার থেকে। আমাদেরকে কবির জিনজিরা থেকে SMS করেছেন। রকেট খুলনা থেকে আমাদের একজন SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমাদেরকে কিং ও অভি খুলনা থেকে কুমিল্লা থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন ফুর্তি ফারজানা আক্তার। এছাড়া আমাদেরকে SMS করেছেন যুবরাজ, তারপরে হচ্ছে নাফিজুল হক আমাদের SMS করেছেন আমাদেরকে সাকিব বয়রা খুলনা থেকে। ময়না মেহেদি আমাদের SMS করেছেন মিলন বাগের হাট থেকে আমাদেরকে। এছাড়াও আজমান SMS করেছেন আখি খুলনা থেকে। এছাড়াও আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে নিয়মটি তো একটু আগে বলেছি, আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। ইন দ্য মেন টাইম আপনারা কিন্তু ফেসবুকেও কমেন্ট করতে পারেন একই সাথে। আমাদের ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। লাইক করে কমেন্ট দিন। আমরা ফিরে আসছি আবারও জাস্ট একটা ছোট্ট ব্রেকের পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি।
and don't stop ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:51। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা একটার পর একটা ঘটনা শুনছি, পাচ্ছি আপনাদের SMS, পাচ্ছি আপনাদের কমেন্ট। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকের রাতটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে এমনিতেই এই ধরনের ঘটনা শোনার জন্য অনেক বেশি জমজমাট একটা রাত। সুতরাং আমাদের সাথেই থাকুন এবং আশা করছি ভালো লাগবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি আমাদেরকে কমেন্টও করে ফেলেছেন। মায়েশা হাসান আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তিনিও উত্তরার হন্টেড হাউসটা ভিজিট করতে চান। আমাদেরকে অভি কাজী SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি বর্ণিল মনীষা, এছাড়াও আমাদেরকে র্যাম্বো জনি আমাদেরকে সাথে ফেসবুকে কমিউনিকেট করছেন। সোহাগ আহমেদ, এছাড়াও আমাদেরকে আরফিন জুয়েল আমাদের সাথে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি। রনি চৌধুরী আমাদেরকে SMS করেছেন জাকির হোসেন সহ আরো অনেকে। আপনি যদি এখানে কমেন্ট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে তাহলে সেটা হচ্ছে যে www.facebook.com/radio ফুর্তি, এখানে চলে যান এবং লাইক দিয়ে কমেন্ট করুন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায় এবং আমরা আবারও ফিরে আসছি আপনার কাছেই। আপনি এসেছেন পুরান ঢাকা থেকে, আপনার আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনে ফেলি। আসলে এই ঘটনাটি আমাদের এলাকার এক মুরব্বীর মুখ থেকে শোনা। আমি ঘটনাটি রংপুর জেলার কোন একটি জায়গায় সরাসরি ঘটনা চলে যাই। তো যে মুরব্বীর মুখে আমি ঘটনাটা শুনেছি তার ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। তো সে হাট থেকে একদিন সব কাজ টাজ শেষ করে কিছু আনুষঙ্গিক কাজ থাকায় তার একটু বাসায় ফিরতে লেট হয়ে যায়। তো 2টা বেজে যায় তার হাট থেকে ব্যাক করতে করতে। তো হাট থেকে তার বাসায় ফেরার পুরো রাস্তাটাই ছিল কাঁচা একটি রাস্তা এবং তার বাসা থেকে হাটে যাওয়ার মাঝামাঝি একটা জায়গায় একটা পুরনো একটি শ্মশান ছিল। তো উনি সেই রাতে আসার সময় রাস্তা থেকে দেখতে পেলেন যে শ্মশানের ভিতরে কাউকে দাহ করা হচ্ছে। তো শ্মশানের বর্ণনাটা এমন যে শ্মশানটা চারদিকে বাউন্ডারি দেওয়া ছিল। আমরা যেমনটা শ্মশান দেখি যে শ্মশানের ভিতরে অনেক সময় দেখা যায় যে ছোট্ট একটা রুমের মতো থাকে, যে রুমের মধ্যে অনেকে দাহ করা হয় বা রুমের বাইরে অনেকে দাহ করা যায় সেই শ্মশানের বাউন্ডারিটার ভিতরে। তো উনি দেখলেন যে শ্মশানের ভিতরে যে রুমটা আছে দাহ করার, সেখানে একটি লাশ দাহ করা হচ্ছে। তো উনি সেখান দিয়ে আসার সময় রাস্তা দাঁড়িয়ে দেখা যায়। তো উনি দেখলেন যে 5-6 জন হবে একটি লাশ দাহ করছে। তো উনি এটা দেখে সরাসরি বাসায় চলে আসলেন আর কিছু সেখানে স্টে না করে। তো বাসায় আসার পর উনি ওনার ওয়াইফকে বললেন খাবার টাবার দিতে। তো উনি খাবার দাবার খেয়ে উনি ঘুমিয়ে পড়লেন। তো এই রাতের আগে উনি কখনো কোনো দুঃস্বপ্ন দেখেনি এমন। তো উনি সেই রাতে একটা দুঃস্বপ্ন দেখলেন। সেটা দেখলেন যে উনি যে শ্মশানটায় লাশটিকে দাহ করতে আসার সময় দেখেছিলেন। তো উনি দেখলেন যে উনি সেই শ্মশানটায় একটি আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা দিয়ে লাশে দাহ করার জন্য যেটা ব্যবহার করা হয়। এবং উনার চারপাশে অনেকগুলো লাশ সাজিয়ে রাখা হয়েছে দাহ করার জন্য। তো এটা দেখার সঙ্গে সঙ্গে উনি ঘুম থেকে উঠে যান এবং উঠে তার ওয়াইফকে পুরো ঘটনাটা বলেন যে আমি এরকম স্বপ্নে দেখলাম। তো ওনার ওয়াইফ বললো যে কেন, এরকম তো হওয়ার কথা। তো উনি বললো যে আমি রাতে ব্যাক করার সময় শ্মশানে দেখেছিলাম একটি লাশকে দাহ করা হচ্ছে। তো ওনার ওয়াইফ বলছে আচ্ছা এই কারণেও হতে পারে। তো পরের দিন আবার সেম উনি হাটে যান। তো উনি হাট থেকে কাজ শেষ করে ফেরার সময় আবারও পরের দিন যে সময়টা ছিল সেটা উনি বললো যে 1টা কি 1:30 হবে। তো উনি তখন আবারও দেখলেন সেই 5-6 জন মানুষ একটি লাশ দাহ করছে। তো উনি এবার রাস্তার পাশে দাঁড়িয়ে একটু কিউরিসিটি নিয়ে তাকে সেখানকার যে 5-6 জন লোক ছিল, তো উনি সেই রুমটার ভিতরে শ্মশানে, তো উনি জিজ্ঞেস করলেন যে লাশটি কার। তো সে 5-6 জনের মধ্যে একজন একটু গম্ভীর ভাষায় উত্তর দিলেন যে মহিলার। তো উনি সেখানটা দাঁড়িয়ে জাস্ট শ্মশানটার মেইন গেটের সাথে দাঁড়িয়ে দেখতেছে যে শ্মশানের ওই রুমটার ভিতরে তাকে দাহ করা হচ্ছে এবং 5-6 জনের মতো হবে। তো আমাদের এখানেও একটি শ্মশান আছে পুরান ঢাকায়। তো আমরা ছোটবেলা থেকে অনেক সময় দেখেছি যে অনেক সময় লাশ দাহ করার সময় কিছু ব্লাস্ট হওয়ার শব্দ পাওয়া যায়। তো উনি এরকম একটি ব্লাস্ট হওয়ার শব্দ শুনে ওনার চোখে কিছু ঢুকে যায়, কোনো কিছু একটা ওনার চোখে যাওয়ার পর উনি জাস্ট চোখটা একটু করতে থাকে, কসলাতে থাকে। তো উনি এই ফাঁকে দেখলেন যে চোখটা খুলে উনি যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিল না। উনি দেখলেন
যে শ্মশানে যে রুমের ভিতরে 5-6 জন মিলে যে বললো একটি মহিলাকে দাহ করছিল, তারা কেউ সেখানে নেই এবং পুরো রুমটা স্তব্ধ একটি রুম। এবং কারো কেউ যে এখানে একটু আগেও ছিল সেটা দেখে বোঝার কোনো উপায় ছিল না। তো উনি এটা দেখে উনার ব্যাক করে পিছে তাকাতে দেখলেন যে উনি যে 5-6 জনকে দেখছিলেন শ্মশানের রুমটার ভিতরে লাশ দাহ করছে, সে 5-6 জন তার পিছনে দাঁড়িয়ে আছে এবং তাদের প্রত্যেকের হাতে একটি করে লাঠির মতো, উনি যেটা বলে লাঠি বা মেবি বাঁশের মতো একটা কিছু তাদের সবার হাতেই ছিল। এবং তারা যে বলছিল যে একটা মহিলার লাশ পূরণ হচ্ছে, সেই মহিলার মতো একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তাদের সাথেই। তো উনি এটা দেখার পর মানে কিছু ভেবে ওঠার আগে ওদের থেকে একজন বলে উঠলো যে এবার আমরা তোকে পোড়াবো। আসলে ভাই এটা উনি বলে যে, ওদের থেকে একজন বলে যে আমি এবার আমরা তোকে পোড়াবো। এটা বলে ওনার মাথায় জোরে একটি আঘাত করে। তো আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেখানে সেন্সলেস হয়ে যান। তো উনি যখন সকালবেলা ওনার জ্ঞান ফিরে উনি নিজেকে একটি লোকের ঘরে আবিষ্কার করে। তো তার মুখে শুনতে পান যে তিনি ফজরের নামাজে পরে বাসায় ফেরার সময় সেই রাস্তা দিয়ে তাকে সেখানে দেখে শ্মশানের গেটের সামনে রাস্তায় পড়ে আছেন। তো তারপর তিনি তাকে বাসায় নিয়ে আসেন এবং তিনি তখন একটু সুস্থ হয়ে বাসায় চলে যান। তো বাসায় গিয়ে উনি হুজুর দেখিয়ে একটা তাবিজ নিয়ে নেন, যাতে রাতে বেলা অনেক সময় সেই রাস্তা দিয়ে ব্যাক করতে হয়, যাতে ভয়টা না পায় উনি। তো এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তো এরপরে আরেক দিন রাতে তিনি সেই রাস্তা দিয়ে ব্যাক করতেছিলেন হাট থেকেই। তো হাট থেকে ব্যাক করার সময় এবার উনি একটু সাহস নিয়ে একটু শ্মশানের দিকে একটু উকি মেরে দেখলেন সেই জায়গাটা এসে, যে এখনো কি কোনো লাশ পুরানো হচ্ছে কিনা। তো এর মধ্যে একটু জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে সকালবেলা কখনো কোনো লাশ সেখানে পুড়তে দেখা যায়নি। উনি যেটা বলে যে কখনো তারা কাউকে পুড়তে দেখেনি, সেখানে দাহ করতে দেখেনি। তো সেই দিন রাতে উনি ব্যাক করার সময় একটু কিউরিওসিটি নিয়ে একটু সাহস নিয়ে তাকিয়ে দেখলেন যে না, কোনো লাশ সেখানে পুরানো হচ্ছে না। তো শ্মশানটা থেকে একটু আগে বেড়ে রাস্তাটার উনি যেমন বললো যে বাম দিকে একটি বট গাছ ছিল। তো উনি জাস্ট বট গাছটি ক্রস করে যাচ্ছিলেন। তো এই মুহূর্তে ওনার উপর 2-3টা লিকুইডের ফোঁটার মতো ওনার গায়ে পড়ে। তো প্রথম ফোঁটাটা যেটা পড়ে, প্রথম ড্রপটা তার কপালে হয়ে তার হাতের আঙ্গুলের উপরে এসে পড়ে। তো উনি হাতে টর্চ ছিল, তো টর্চটা মেরে উনি দেখে একটা মানুষ মারা যাওয়ার পর বা কোনো প্রাণী মারা যাওয়ার পর অনেকটা টাইম পর তার ব্লাডটা একটু কালচে ধরনের হয়ে যায়, ব্ল্যাক টাইপের হয়ে যায়। তো উনি দেখলেন যে এইরকম ব্ল্যাক ব্লাডের কয়েকটা ফোঁটা তার হাতের উপর পড়েছে। তো উনি জাস্ট এটা দেখে উপরে টর্চ মারে। তো উপরে টর্চ মেরে উনি যে দেখলেন যে একটা মহিলার মতো শেপের একজন কেউ বসে আছে উপরে, চুলগুলো ছেড়ে। তো সে কিছু একটা খাচ্ছে, বা সেটা কি খাচ্ছে সেটা তিনি গেস করতে পারেন নিচ থেকে। তো অনেক উপরে বসা ছিল। তো উনি এটা দেখার সঙ্গে সঙ্গে উনি দেখলেন যে বড় বড় চোখ ছিল এবং তার মুখে রক্তগুলো মাখা ছিল। তো উনি এটা দেখে সেখান থেকে দৌড় দিয়ে আর ডানে বামে না তাকিয়ে একেবারে সোজা ওনার বাসায় চলে আসে। এবং বাসায় চলে আসার পর উনি ওনার ওয়াইফের সাথে ঘটনাটি শেয়ার করার পর ওনার ওয়াইফ ওনাকে আবারও কনসার্ন করে বলে যে তোমার তো সেই দিক দিয়ে আসা নিষেধ ছিল, তুমি আবার কেন সেই দিক থেকে সেই রাস্তা দিয়ে আবার বাসা ব্যাক করছো। তো এটাও এরকম যায়। তো ঘটনা এখানেই শেষ নয়। তো আরেকদিন উনি ওনার এক রিলেটিভের বাসায় গিয়েছিলেন কোন একটা কাজে। তো সেখান থেকে তিনি বাসায় ফিরছিলেন, ওই রাস্তাটা দিয়ে না, এবার তিনি অন্য একটি রাস্তাতে বাসায় ফিরছিলেন। তো এবার উনি যথারীতি নর্মালি বাসায় ফিরলেন। তো উনি এর মাঝখানে যে একটা তাবিজ নিয়েছিলেন, তাবিজটা এর মাঝে হারিয়ে যায় তার কাছ থেকে। তো তাবিজটা হারিয়ে যাওয়ার কিছুদিন পরে তার সাথে ঘটনাটা ঘটে। তো উনি বাসায় রাতে লেট করে ফিরে ওনার ওয়াইফকে বলে যে গোসল করবে, তুমি খাবার টাবার রেডি করো। তো এই বলে উনি ওনার বাসায় যে পুকুরটা ছিল সে পুকুরে গোসল করার জন্য যায়। তো গ্রামে যারা পুকুরে গোসল করে তারা অনেকে জানেন যে অনেকে গোসল শেষ করার সময় একবার গোসল যখন শেষের পর্যায়ে চলে আসে, তো শেষ একটা গোসল বা ডুব দেওয়ার জন্য তারা পুকুরটার মাঝে গিয়ে একটি ডুব দিয়ে আসে। তো উনি ওনার গোসলটা শেষ হয়ে যাবে প্রায়, তখন তিনি পুকুরটার মাঝে গিয়ে একটি ডুব দেন। তো ডুব দেওয়ার পর রাসেল ভাই ওনার মুখে যেমন শুনছি যে উনি উপরে উঠতেছিলেন, বাট ওনার কাছে মনে হচ্ছে যে ওনার মাথাটা কোনো সিলিং এ আটকে যাচ্ছে এবং মানে কেউ উনাকে আটকে রাখছে উপর থেকে, এবং উনি মাথা উঠাতে পারছেন না, পানির উপরে উঠাতে পারছেন না। তো এরকম অনেকক্ষণ উনি চেষ্টা করার পর উনি যখন মাথা বের করতে পারতেছিলেন না পানি থেকে, তো উনি একটু পুকুরের অন্য একটি সাইড দিকে সাঁতরে উপরে উঠে। তো উপরে ওঠার পর উনি আবারও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে উনি দেখলেন যে মহিলাটাকে তিনি কিছুদিন আগে দেখছিলেন যে বট গাছের উপরে বসা ছিল, সেই মহিলাটি পানির মধ্যে শূন্যে ভাসছে এবং মানে তার দিকে তেড়ে আসছে। তো এটা দেখে উনি অনেক চিৎকার করার চেষ্টা করতেছে, বাট ওনার মুখ থেকে কোনো সাউন্ড বেরোচ্ছিল না। তো
তো উনি কোনো রকম সেখান থেকে উঠে, পুকুর থেকে উঠে দৌড় দিয়ে ওনার বাসায় চলে গিয়ে ওনার ওয়াইফকে বলে এই পুরো ঘটনাটা। তো ওনার বাসায় কয়েকজন লোক তখন এট আ টাইম চলে আসে তার বাসায়, এবং আসার পর তার মুখে ঘটনাটি শুনে। তো শোনার পর সকালবেলা অনেকে বলে যে অনেকেই সেই শ্মশানের কাছ দিয়ে আসার সময় এরকম দেখছে যে লাশ পুড়তে দেখছে। তো এটা দেখার পর এলাকার কয়েকজন লোক মিলে সেই শ্মশানের যিনি দায়িত্বে ছিলেন পুরোহিত, তো তাকে জিজ্ঞেস করে যে এরকম রাত্রেবেলা লাশ পুড়তে দেখা যায়। তখন সেই পুরোহিত তাদেরকে এনশিওর করে যে এই শ্মশানে রাতের বেলা লাশ পুরানো তো হয়ই না, প্লাস এখানে দিনের বেলাও কাউকে দাহ করা হয় না। এবং যে রুমটায় উনি দেখেছিলেন যে লাশ পুরানো হচ্ছে, সেই রুমটা প্রায় কয়েক বছর যাবৎ বদ্ধ, এবং সেখানে তালা দেওয়া রুমটার মধ্যে। তো এটা দেখার পর সবাই শিওর হলেন যে না, এটা সবাই তাহলে ভুল দেখেছে। তো তারপর তারা এলাকার যে মসজিদে বড় হুজুর ছিল তার সাথে পুরো ঘটনাটা শেয়ার করার পর উনি সেখানে যান। উনি সেখানে গিয়ে রাসেল ভাই কিছু তাবিজ এবং কিছু লাল কাপড় জোগাড় করতে বলে সবাইকে। তো সবাই লাল কাপড় জোগাড় করে এবং উনি কিছু তাবিজ পরে সেই বট গাছটিকে চারোপাশ দিয়ে সার্কেলি মানে একটা রাউন্ড করে সেটাকে বদ্ধ করে দেয় যাতে, এবং শ্মশানের যে গেটটা ছিল সেই গেটটা পর্যন্ত সে বদ্ধ করে দেয়, এবং শ্মশানটা ইউজ হইতো না এবং পরিত্যক্ত ছিল। এবং তারপর ওই হুজুর বলে দেন যে এই দুটার মধ্যে খারাপ জিনিস ছিল এবং সেগুলো এখন আর কাউকে ডিস্টার্ব করতে পারবে না। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আরো একবার জানিয়ে দিচ্ছি যে শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম 100 বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং যারা এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমাদের সাথে যদি কিভাবে কমিউনিকেট করতে হবে, আমাদের সাথে কমিউনিকেট করতে চাইলে আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে যদি আনফর্চুনেটলি আজকের এই এপিসোডটি কেউ মিস করে ফেলেন, তাহলে কি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর আপনি যদি চান যে ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন হিসেবে সেট করে ফেলবেন, তাহলে আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে, and the code number is 92125। আমরা মিউজিকটি শুনি। দ্যাটস রাইট, 92125 এটা হচ্ছে কোড নাম্বার। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে টাইপ করুন কোড নাম্বারটি, অর্থাৎ 92125, এবং আপনার SMS-টি সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের SMS করছেন। রীতি আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আকমিম SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দুর্জয় ঢাকা থেকে SMS-টি পাঠিয়েছেন। মিলন আমাদের বলছেন যে লাস্ট স্টোরিটা খুব ভালো ছিল। আমাদেরকে মাহদি SMS করেছেন, মাহদি মিজান, মাসুম, সাকিব, আতিয়ার, সবাই মিলে আমাদের সাথে আছেন এবং মজা করছেন, ভূত এফএম শুনছেন। ইমতিয়াজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ইউ ভূত এফএম। নয়ন আমাদের লালবাগ থেকে SMS করেছেন, লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে মুসা ফারজানা আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ঐন্দ্রিলা। এছাড়া SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি মাসুদ হাসান, এছাড়া আমাদেরকে SMS করেছেন সাইম সাভার থেকে, এছাড়া আমাদেরকে হিয়া SMS করেছেন নির্জন বরিশাল থেকে, নাজিপুর থেকে তিনি অবশ্য লিখেছেন যে তিনি অতটা ভয় পাচ্ছেন না তাই লিখেছেন। ইমরান যশোর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে বিশাল, এবং তিনি তার SMS-টি পড়তে বলছেন। দুলু সরকার আমাদের SMS করেছেন সিরাজগঞ্জ থেকে। ইমন ঢাকা থেকে আমাদের SMS করেছেন। JR সিয়াম আমাদের SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আজমিদ, আরমান, এছাড়াও স্টার লিঙ্ক লিটন আমাদের SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং শুরুতেই জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। হাই লিসনার্স, আমি মারুফ, আমি বগুড়া থেকে আসছি, বগুড়ার দুনর থেকে আসছি। বুঝতেই পারছেন যে আজকে আমাদের দুজন গেস্ট ছিলেন, যাদের মধ্যে একজন এসেছেন ময়মনসিং থেকে
এবং আরেকজন বগুড়া থেকে এসেছেন এবং বগুড়া ধুনট থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকেও এসেছেন। এবং আমরা মানে আপনাদের SMS দিয়ে এবং ফেসবুকে কমেন্ট করে এই দুজনকে, স্পেশালি এই দুজনকে আপনাদের অনেক 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 থ্যাঙ্কস জানানো উচিত। এবং আমার মনে হয় মানে আমরা সবাই মিলে তো এনজয় করি সেজন্য, এবং উৎসাহিত করা উচিত আমার মনে হয় আর কি। কারণ আমরা যখন ঘটনা শুনি মজা পাই, তখন সবাই একসঙ্গেই মজা পাই, একসঙ্গেই আনন্দ লাভ করি। সুতরাং অনেক কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাস্তায় কোনো সমস্যা হয়নি নিশ্চয়ই? না, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয় না। ওকে, আমরা সরাসরি ঘটনায় চলে যাব আপনার। আমরা প্রথম ঘটনাটি শুনবো। সেই ঘটনাটি কোথায় ঘটেছিল, বগুড়াতে নাকি? জি, প্রথম ঘটনাটা বগুড়াতে এবং আমার গ্রামে। ওকে, আমরা শুনি। ঘটনাটা আমার আব্বাকে নিয়ে। আচ্ছা। তো আমার আব্বা যে কোনো কারণে বাজার, আমাদের গ্রামের পাশের গ্রামে বাজার বসে। তো রাসেল ভাই, আপনি জানেন যে গ্রামে বাজার বসে, বাজার বা হাট যেটি বলেন সেটা বসে। তো যে কোনো কারণে হাট থেকে আসতে দেরি হয়। তো হাট থেকে আসতে আমাদের বাড়িতে আসার রাস্তার বর্ণনাটা দিতে হয়। তো বাড়িতে আসতে হলে একটা নদী পার হতে হয়। নদীটা পার হওয়ার পরে আপনার ফসলের জমির মধ্যে দিয়ে কাঁচা রাস্তা। তো ওই রাস্তাতে যখন আসতেছিলেন আমার আব্বা, তখন একটা মোড়ে, রাস্তার একটা মোড়ে, ওইখানে পিছন থেকে একটা মেয়ে বয়সে কেউ তাকে ডাক দেয় এবং তার নাম ধরে, আমার আব্বার নাম ধরে। তখন আব্বা পিছন দিকে তাকায় দেখে যে আমাদের পাড়ারই একজন, আমরা তাকে দাদি বলি এবং আমার আব্বা তাকে খালা বলে, তিনি ওইখানে দাঁড়ায় আছে এবং আব্বাকে ডাক দিল। এবং আমার আব্বা গেল, যা বলতেছে যে কি ব্যাপার খালা, আপনি এইখানে কি করেন? তো বলতেছে আমি একটু এই জায়গায় যাব, ওনার মেয়ের বাড়ি আবার ওই রাস্তাতে যেতে হয়। আব্বার সঙ্গে কথা হলো, তারপরে উনি চলে গেলেন। আব্বা বাসায় আসতেছে। তো আমাদের বাসায় আসতে হলে আবার ওই দাদির বাড়ির উপর দিয়ে আসতে হয়। তো ওই দাদির বাড়ির উপর যখন আমার আব্বা আসলেন, তখন আমার আব্বা দেখলেন যে ওনার বাড়ির বারান্দায়, ওই দাদির বাড়ির বারান্দায় ওই দাদি বসে আছে। তো আব্বা তো অনেক অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, আমি ওইখানে দেখে আসলাম, আবার এইখানে কিভাবে আসলো? তারপর আব্বা আগা যাওয়ার পর বলে যে কি ব্যাপার খালা, আপনি এইখানে কি করে আসলেন? তখন দাদি বলে যে হ্যাঁ, আমি তো এইখানেই, কেন কি হয়েছে? তখন বলে যে না, আপনি তো, মানে ওনার মেয়ের নাম জায়দা, আপনি তো জায়দের বাড়িতে যাইতেছিলেন। কয়, না আমি তো এখানেই আছি, আমি তো, উনি বলতেছেন যে আমি তো এইখানে আছি, আমি তো জায়দের বাড়িতে যাই নাই, আমি তো এইখানে আছি। তারপর আব্বা ওনাকে কিছু বলে না, উনি বলেন যে কেন, কিছু হয়েছে? আব্বা বলেন না, কিছু হয়নি। তারপর আব্বা বাড়িতে চলে আসে এবং রাতে চিন্তা করে যে এটা আমার সঙ্গে আজকে কি হলো, আমি এটা কি দেখলাম, আমি কি ভুল দেখলাম, আমি কি ভুল মানুষের সঙ্গে কথা বললাম? তারপরে আব্বা ওই দিন রাত চলে যায়। তার নেক্সট ডেতে আমাদের একটা কথা বলে রাখা ভালো যে আমাদের গ্রামে 2001-এ বিদ্যুৎ আসে, তার আগে বিদ্যুৎ ছিল না। এবং এই ঘটনাটা 1990 সালের। তো বাইরে বসেছিল, প্রচন্ড গরম থাকার কারণে বাইরে বসেছিল, বাইরে বসে আছেন। তো সেই দাদি আবার আমার আব্বাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে আব্বা সেখানে যায়। যাওয়ার পর বলে যে হ্যাঁ, কথা হওয়ার পরে এক পর্যায়ে ওই দাদি আব্বাকে বলে যে আমি তোমাকে আজকে কিছু সত্য কথা বলবো, তুমি ভয় পাবা না বা কিছু করবা না। তো বলে হ্যাঁ বলেন। আমার আব্বা আবার একজন সাহসী মানুষ, তিনি এইসব বিষয়ে তেমন একটা ভয় পায় না, কারণ না, তার আপনার অনেক বাবার এক্সপিরিয়েন্স হ্যাঁ আছে। হ্যাঁ, সেটাই। আপনার বাবার পরিচয়টা দেন। আপনার বাবা মনে হয় এই ব্যাপার স্যাপার নিয়ে হ্যাঁ কাজও হ্যাঁ হ্যাঁ, করতেন। আমার বাবা আগে তখন আমার বাবা এইসব ছোটখাটো একটা কবিরাজি এই টাইপের একটা কিছু করতো। এখন সেটা করে না, কিন্তু আগে করতো। তারপরে বলে যে আমি আসলে, তুমি আমাকে যেভাবে দেখতেছো আমি কিন্তু সে না, তুমি যে আমাকে খালা বলতেছো, আমি তোমার আসলে খালা না, আমি এরকম একটা জিন, একটা মেয়ে জিন সে। ও হ্যাঁ, একটা কথা বলা ভালো যে সে কেন আসলো আব্বার কাছে। তো আমাদের বাড়ির 2 বাড়ির পরে একটা মেয়ে আছে বৃদ্ধ, আহ, যাকে আমরা কয়েকদিন আগে থেকে দেখা হচ্ছিল যে তাকে জিন ধরছে, মানে গ্রামে যাকে বলে জিন আসর করা, হুম, তাকে জিন আসর করছে। আচ্ছা। তো এইটা নিয়ে আমাদের গ্রামে অনেকেই ছিল যে জিন আসর করছে, উনি অনেক পাগলামো টাগলামো করতো, মানে জিন আসর করলে যেরকম হয় ওরকম করতো। তো ওই জিনটা ছিল আমার আব্বার কাছে, যে মেয়ে জিনটা আসছে, এই মেয়ে জিনের হাজবেন্ড ছিল। এবং যেভাবে ওনাকে আসর করে, আমার আব্বাকে যেভাবে বলে যে তারা ফজরের নামাজের একটু আগে তারা যাচ্ছিল, তো যাই তিনি আমার দাদিকে বাড়ির বাইরে, মানে যে কোনো ভাবে হয়তো দেখার পরে তার হাজবেন্ড আর এখান থেকে যায় না, না গিয়ে তার উপরে আসর করে। আচ্ছা। তো এইভাবে তারপর কথা বলে যে আমার আব্বাকে ওই মেয়ে জিনটা বলে যে আমি তোমাকে কিছু কাজ করতে বলবো, তো তুমি এই কাজগুলা যদি সঠিকভাবে করতে পারো, তাহলে আমার হাজবেন্ড, অর্থাৎ ওই আমার বাড়ির পাশে যে মহিলাটাকে যে জিনটা ধরছিল, ও ওখান থেকে চলে যেতে বাধ্য হবে। তো আমার আব্বা যদিও মানে ওইসব বিষয়ে মানে আগে থেকেই যুক্ত ছিল, তারপরেও একটু মানে ছিল যে করব কি করব না, তারপর রাজি হয় হ্যাঁ আমি করব।
তারপরে আমার আব্বাকে অনেক কিছুই করতে বলে যেটা আমাদের জানাই নাই। আমার আব্বা এগুলো করতে থাকে ঠিকভাবে, এবং ওই মেয়ে জিনটার সঙ্গে সঙ্গে আমার আব্বার কন্টিনিউয়াসলি দেখা হয়, কন্টিনিউয়াসলি কথা হয়। তো এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমার মা এইসব জানতে পারে যে এরকম, এবং আমার মা ধারণা করে যে আমার ওই মেয়ে জিনটার সঙ্গে আমার আব্বার অন্য কোনো রিলেশন বা এই টাইপের একটা কিছু আছে। তখন আমার মা আবার আমার বাড়ির মানে পাশে, তখন আপনার মা জানতেন না যে উনি জিন, মানে আমার মা জানতেন যে উনি জিন, কিন্তু আচ্ছা। আমার মা জানতেন যে যেহেতু একটু হালকা পাতলা কবিরাজি করে, তো হুম। হয়তো অন্য কোনো রিলেশন বা আচ্ছা। এই টাইপের। আমার মা কখনই মানে এটা জানেন নাই যে ওই ওনার হাজবেন্ডকে সানানোর জন্য ওই মেয়েটা আসছে। আচ্ছা। আমার মা অন্য কিছু ভাবতো। তো তারপরে আমার মা, আমার বাড়ির পাশে এক ফুপু আছে, তো ওই ফুপু এবং ফুপা, ওই ফুপুর হাজবেন্ড ফুপাকে জানায়। জানার পরে মা, ফুপু, ফুপা তিনজনে আব্বাকে ফলো করতে থাকে। তো একদিন আবার আমার মা বুঝতে পারতো যে যেদিন ওই মেয়ে জিনটা আসবে তখন আব্বার মধ্যে কিছু মানে অন্যরকম একটা কিছু দেখা যাইতো। তো মা বুঝতে পারতো যে হ্যাঁ আজকে আসবে। তো মা ফুপু এবং ফুপুকে জানায় যে আজকে আসবে। তারা ফলো করতে থাকে। তো আমাদের বাড়ির পাশেই একটা, আমাদের বাড়ির পিছনে একটা বাজার আছে, ওই বাজারের সাইডে আমার আব্বা ওই জিনটা দেখা করে দুইজনে। এবং ওই জায়গাটা এমন ছিল যে আমার ফুপার জানালা, রুমের জানালা খুললে ওই জায়গাটা দেখা যায়। তো এখান থেকে আমার মা, আমার ফুপু এবং আমার ফুপা তিনজনে ওই জানালা খুলে ওইখান থেকে লুকা লুকা দেখতেছে। তো তখন মেয়ে জিনটা বুঝতে পারে যে তারা কেউ একজন দেখতেছে। তখন আমার আব্বাকে বলে যে তিনজন আমাদেরকে দেখতেছে এবং তার মধ্যে তোমার বউ আছে। তো আমার আব্বা জানালার দিকে তাকায়, তাকানোর পরে যখন আবার এদিকে ব্যাক করে, মানে ওই মেয়ে জিনটা যেখানে দাঁড়ায় ছিল ওইদিকে যখন তাকায় তখন দেখে ওইখানে আর কেউ নাই, কিন্তু একটু আগে সে ছিল। তারপরে আমার আব্বা চলে আসে, তবে চলতে থাকে। তারপর আমার মা যখন বেশি এটা নিয়ে বাড়াবাড়ি শুরু করে, তো তখন মেয়ে জিনটা বলে যে আমার আব্বাকে বলে যে আমি চলে যাব, বাট চলে যাওয়ার আগে তোমার বউকে কোনো কিছু একটা করে যাব, মানে ক্ষতি করবে আর কি। ক্ষতি করবে, এটা Okay. বোঝায়। হুম হুম। তো এইভাবে চলতে চলতে 3টা বছর পার হয়ে যায়, 1990 থেকে 1993 চলে আসে, এবং আমার ভাইয়া জন্ম 1988, আমার বড় ভাই জন্ম 1988-তে, তারা তখন একটু বড় হয়েছে। আচ্ছা। তো এর মধ্যে আমাদের বাড়িতে কিছু কিছু মানে অস্বাভাবিক কিছু কার্যকলাপ দেখা যায়। তো যার মধ্যে দেখা যেত যে আমার ভাইয়া বিছানায় শুয়ে আছে, হঠাৎ করেই বিছানার উপরে একটা সাপ, লাল অনেক মোটা, এই ধরনের লাল গোলাপি টাইপের এই ধরনের সাপ। হঠাৎ করেই বাড়ির মধ্যে কুকুর, অথচ আমাদের বাড়িতে কখনোই কুকুর ছিল না। হুম। কুকুর অথবা দেখা যাচ্ছে কেউ ঢিল দিতে চালে, হুম। এই টাইপের মানে অনেক কিছু দেখা যেত। আপনাদেরকে বিরক্ত করা হতো বিরক্ত এভাবে করা হতো। নানাভাবে। তবে চলতে থাকতো। এদিকে আমার আব্বা কাজগুলো ঠিকভাবেই করে ওনার হাজবেন্ডকে মানে নিয়ে ব্যাক করার জন্য, এবং এক পর্যায়ে ওনার হাজবেন্ড মানে ওই পরীটার হাজবেন্ড চলে যায়। তো চলে যাওয়ার পরে ওই পরীটার সঙ্গে আমার আব্বার দেখা হতো, কথা হতো, চলতে থাকে। তো আমাদের গ্রামের 2 গ্রাম পরে, যেহেতু আমাদের গ্রাম নদীর পাশে, বাঙালি নদীর পাশে, যে নদীটা বোধবাড়ি এবং পেচিবাড়ি সাগর মাঝখান দিয়ে গেছে, তো এখানে কল্যাণী নামে একটা জায়গা আছে যেখানে নৌকা বাইচের মেলা হয়। আমার আব্বা নৌকা বাইচের মেলা দেখতে যায়। তো মেলা থেকে যখন ব্যাক করতেছে তখন আমার আব্বার সঙ্গে ওই পরীটা রাস্তায় দেখা হয় রাতে। তো রাস্তায় দেখা হয়, আমার আব্বাকে বলে যে তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও, তোমার বউকে আমি মেরে আসছি। তখন আমার আব্বা খুব তাড়াতাড়ি বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরে দেখে যে আমার মা বিছানায় শুয়ে আছে। কি হয়েছে তখন জিজ্ঞেস করে, তখন জানতে পারে যে আমার মা রান্নাঘরে ছিল, রান্না করতেছিল। তো ভাত রান্না শেষ, তো মা ভাবে যে ভাতটা আমি রুমে রেখে আসি। তো ভাত নিয়ে রুমে আসতেছিল, এবং আমাদের বাড়ির মধ্যে একটা আমড়া গাছ আছে, যেটা এখনো আছে আমড়া গাছটা। তো আমড়া গাছের কাছে যখন আসে তখন হঠাৎ করেই মাকে কি যেন ধাক্কা দেয়, এবং মা ওই পাতিল সহ এত জোরে গিয়া ওই আমড়া গাছের সঙ্গে একটা পিটন খায়। তো পিটন খাওয়ার পরে মা ওখানে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। এরপরে লোকজন আসে এবং পরে যখন যায় তখন একটা চিল্লানি দেয়, চিল্লানি দেওয়ার পরে অজ্ঞান হয়ে যায়। তারপরে লোকজন আসে, এসে অজ্ঞান থেকে ভালো হয়। হওয়ার পরে মা বুঝতে পারে যে এই কাজগুলো কেন হলো এবং কে করলো। মা অনেক চিল্লাচিল্লি করে যে ওই করছে, ওই পরীটা এই কাজগুলা করছে, কিন্তু কেউই বুঝতে পারতেছিল না যে পরীটা কি বা কার কথা বলতেছে, বিকজ তারা তো কেউ জানে না, শুধু জানতো আমার ওই ফুপু, ফুফা এবং আমার মা, তারা কিছুই বুঝতে পারতেছিল না।
তো এই ছিল আমার রাসেল ভাই ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনাদের সবারই ঘটনাটা ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে আমাদের কমেন্ট করছেন এবং লিখেছেন ইমরান হোসেন যে রাসেল ভাই আমার নিজেরও কিছু ঘটনা আছে, কিভাবে পাঠাবো। আমরা বহুবার বলেছি, আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি কি চান। আপনি কি চান যে স্টুডিওতে এসে আপনি নিজে পড়ে শোনাবেন, নাকি আপনি নিজে ঘটনাটি বলবেন, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তারা তো রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন ঘটনাটি। এখন তো হাতে হাতে মোবাইল, সুতরাং মোবাইলে রেকর্ড করে জাস্ট আমাদেরকে মেইলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিলেই হবে। আর আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই SMS করেছে, কমেন্ট করেছেন আমাদের পেজে। আসিফ আল মাহমুদ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM জোশ হচ্ছে, এনজয় করছেন তিনি। আমাদেরকে মুন্সি নিশাত দিসাপিয়া, আমি ঠিক নামটা আগের অংশটুকু বলতে পারিনি, তিনি আচ্ছা ডিজাপিয়ার মনে হয় বলতে চেয়েছেন, এবং তিনি বলছেন যে ঠান্ডা হয়ে গেলাম রাসেল ভাই। আচ্ছা, আমাদেরকে তারেক মাহমুদ পিয়াস লিখেছেন আজও পড়লেন না। না ভাই, পড়ে ফেলেছি। আচ্ছা, শফিকুল ইসলাম বাবু আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভাই মজা পাচ্ছি না, আরো ভয়ঙ্কর কিছু চাই। আমাদেরকে ইমরান হাসান লিখেছেন ভালো লাগছে। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই কমেন্ট করেছেন এখানে। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radiofurti। আপনি যদি SMS করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সুতরাং ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:20। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, কারণ শুনছেন বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক রেডিও ফুর্তি এবং চলছে আপনাদের পছন্দের অনুষ্ঠান ভূত FM হন্টেড বাই এয়ারটেল। যাই হোক, আমরা বেশ কিছু SMS ও পড়েছি, বেশ কিছু ফেসবুকের কমেন্টও পড়েছি। এখন আমাদের পালা ঘটনায় ফিরে যাওয়ার এবং আমাদের সাথে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে আছেন। আমরা প্রথমে জেনে নিব তার পরিচয় এবং তারপরে সরাসরি চলে যাব তার ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার্স, আমি রাকিব বলছি। জি, সো শুরুতে আমি বলতে চাচ্ছি যে আমার ঘটনাটি ঘটেছিল অ্যাকচুয়ালি 2010 সালে আমার সেজো মামার সাথে। জায়গাটা ছিল চাঁদপুরে। অ্যাকচুয়ালি আমার নানা বাড়িতে ঢুকতে মিনিমাম 50 থেকে 60 গজ দূরে আসলে ঘটনাটি ঘটেছিল। আর যেটা হচ্ছে যে বলে রাখি যে আমার নানা বাড়িতে ঢোকার আগে একটি মুড়ি মিল আর তার পাশেই একটি সমিল পড়ে। তো একদিন আমার মামা একটি ওয়াজ মাহফিল থেকে বাড়িতে ফিরছিলেন। তো তখন রাত ঠিক 2:30টার মতো বাজে, মূলত অনেক গভীর রাতে বলা চলে, তো আপনারা বুঝতেই পারছেন। তো মামা রোড ক্রস করে সমিল যখনই অতিক্রম করছেন তখনই একটি সমিলের পাশ থেকে একটি কান্নার আওয়াজ বা গোংরানি আওয়াজ শুরু চলছিল। তো আওয়াজটি সমিলের ঠিক পাশ থেকে আসছিল। আর আমার মামা যতই স্টেপ দিচ্ছিলেন সামনের দিকে ততই শব্দটা আরো কাছের থেকে শোনা যাচ্ছিল। আর যেটা ছিল যে আমার মামা একটু সাহস নিয়ে এই জিনিসটাকে একেবারে কেয়ার করলেন না। তিনি খুব আমার মামা হাঁটতে হাঁটতে একদম প্রায় বাড়ির কাছে চলে এসেছেন এবং এসে যখনই এক জায়গায় বাড়ির কাছে যখন আসলেন তখন উনি এক জায়গায় একদম পাশে ছিল তাল গাছ, তো তাল গাছের পাশে একদম স্টিল মুড হয়ে দাঁড়িয়েছেন। ওনার শরীর মুভ করছে না, ইচ্ছা করতেও পারছে না। ছিল যে উনি ফিল করলো যে ওনার পিছ থেকে কে জানি জড়িয়ে ধরলো ওনাকে। তো এরকম কিছু ওনার ফিলিংটা ছিল। আর যেটা ছিল ওনার যখনই রাস্তায় থামলেন তখন রীতিমতো উনি প্রায় ঘামিয়েও গিয়েছিলেন। আর যেটা ছিল যে আমার মামা তখন আর কিছু না মাথায় পেয়ে যে উনি সামনের দিকে তাকালেন এবং দেখলেন যে একটি লাঠি পড়ে আছে। তো লাঠিটা এমন লাঠি অ্যাকচুয়ালি বলবো না, যে ওটি ছিল যে গাছের ভাঙ্গা ডাল। তো ওটা মামার থেকে যতটুকু শুনেছি আমি, ওটা ছিল আপনার প্রায় 2 হাত হতে পারে এরকম ছিল আর কি।
তারপর মামা লাঠিটা তুললেন, কোন রকম ভাবে লাঠিটা তুললেন এবং হাতে নিয়ে উনি আয়াতুল কুরসি সূরাটি পড়ে উনি লাঠিতে ফু দিয়ে এবং চারিদিকে ঘোরাতে লাগলেন। এবং যতবারই লাঠিটি ঘুরালেন উনি ঠিক ততবারই যে শব্দটা কান্নার বা গুনগুনের আওয়াজ হচ্ছিল তো ওগুলা পিছিয়ে যাচ্ছিল ওগুলা। আর যেটা ছিল যে আমার মামা কোনো মতে মানে লাঠিটা ঘোরাতে ঘোরাতে রানিং অবস্থায় রেখে উনি কোনো মতে ঘরে ঢুকলেন এবং সামনে ঘরে ঢুকতে আমার নানিকে পেয়েছেন সামনে। তো আমার নানিকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি কোনো শব্দ শুনতে পারছো? তো আমার নানি বললেন, না, কই না তো। তো আমার নানি বুঝতে পারলেন দেয়ার ওয়াজ সামথিং রং। তো আমার নানি বুঝে যে পথে আসতে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। তো আমার নানি আমার মামাকে সাজেস্ট করলো যে তুমি শুয়ে পড়ো আর অন্য কিছু না ভেবে। তো আমার মামা মানে শুনতে পেল যে বাড়ির পাশ বলতে একেবারেই ঘরের কাছে কান্নার আওয়াজ চলে এসেছে এবং যতই সময় গড়াচ্ছে এবং ততই আওয়াজটি একদম বাড়ছিল। তারপর আমার মামা ঘড়িতে দেখলো 3:47 বাজে। আমার মামা একটু হা করে তাকিয়ে রইলো ঘড়ির দিকে। তো রাসেল ভাইয়া, আমার প্রশ্ন এখানেই যে যেখানে আমাদের হাইওয়ে রোড থেকে আমার নানা বাড়িতে ঢুকতে 2 মিনিট সময় লাগে, ঠিক প্রায় 2 মিনিট লাগে, সেখানে তাহলে মামা আসতে 1 ঘন্টারও অধিক সময় লেগেছিল। তাছাড়া মামা এতক্ষণ তাহলে কোথায় ছিল? আর এবং মামার থেকে আমি প্রায় শুনতাম যে মানে মামা আমাকে ইনফর্ম করলো যে প্রায় নাকি সমিলের মেশিন নাকি রাতে বেলা গভীর রাতে অটোমেটিক চালু হয়ে যায়। তো রাসেল ভাইয়া, এই ছিল আমার স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাকে SMS করুন। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার যেহেতু চেহারা দেখা যাচ্ছে না, সুতরাং আরো একবার আপনাকে নাম এবং আপনার পরিচয় বলে। আপনি বগুড়া ধুনট থেকে এসেছেন, রাইট? আমি বগুড়া থেকে এসেছি। আমার গ্রামের নাম শাকদহ। আমি মারুফ। আপনাকে আরো একবার ধন্যবাদ দিতে চাই। আপনি মানে অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছেন। মানে উই আর সো লাকি। মানে আসলেই আমরা মানে ডাকলে আপনারা যেভাবে সাড়া দেন, মানে আমরা নিজেরা অনেক বেশি এটা অনেক বেশি ভালো ফিল করি। আচ্ছা, আমরা ঘটনায় যাই। আপনার ঘটনায় আমার আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি এই ঘটনাটা আমার নিজের লাইফের ঘটা। আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করি এবং এটা 2000 ধুনটে একটা মেসে থাকতাম আমি। ওই মেসে সবাই বাড়িতে ছিল, জাস্ট আমি এবং আমার ফ্রেন্ড ইমরুল, আমরা 2 জন মেসে ছিলাম। এবং আমার একটা কাজ পড়ে যায় যার জন্য আমাকে বাড়িতে আসতে হয়। আমি সন্ধ্যায় বাড়িতে চলে আসি এবং কাজটা করি, রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমাই। এবং আমি যখন বাড়িতে যাই, আমার মামাতো ভাই আছে মাহিদুল নাম। আমি যেখানে থাকি, আমি বাড়িতে গেলে ও আমার বাড়িতে আসবে এবং আমি যে কয়েকদিন বাড়িতে থাকবো ও আমাদের বাড়িতে থাকবে। তো আমরা 2 জন ঘুমাই এবং ওইদিকে ইমরুল আমার ফ্রেন্ড, ও একা যেহেতু মেসে, ওই জন্য আরেকটা মারুফ আছে, ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ওকে ফোন করে যে ছোট ভাই তুই একটু আমার মেসে আয়, আমার সঙ্গে থাক। তো ওইখানে ওরা 2 জন থাকে, এইখানে আমি আর আমার ছোট ভাই। তো রাতে আমি ঘুমাইছি, তো আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমি আমার মেসে শুয়ে আছি বিছানায়। আমি ফ্লোরিং করতাম, আমি ফ্লোরে শুয়ে আছি এবং আমাদের মেসের পাশে একটা বড় ভাই ছিল, কোমল ভাই। তো কোমল ভাই আমাদের মেসে আসছে, কোমল ভাইয়ের সঙ্গে গল্প করতেছি। তো এক পর্যায়ে কোমল ভাই আমার পায়ে হাত দিছে, অনেক ঠান্ডা হাত। তো আমি বলতেছি যে কোমল ভাই আপনি কি এইমাত্র গোসল করে আসছেন, আপনার হাত এত ঠান্ডা কেন? তো তখন কোমল ভাই বলতেছে যে আমি তো তোমার বিছানায় বসে নাই, আমি তো তোমার টেবিলের সামনে বসে আছি। তো জাস্ট ওই মুহূর্তেই আমার ঘুমটা ভেঙে যায় এবং ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি যেটা ফিল করতেছি যে ওই হাতটা এখনো আমার পাটা চেপে ধরে আছে এবং ফ্রিজ থেকে যেরকম কোনো ফল বা অন্য কিছু বের করলে যেরকম ঠান্ডা, ওই রকম একটা ঠান্ডা, অসম্ভব একরকম ঠান্ডা একটা হাত আমার পাটা চেপে ধরে আছে এবং আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা বরফের মতো জমে গেছে বলা চলে। তো আমি চোখ খোলার চেষ্টা করতেছি, আমি এত চেষ্টা করতেছি আমি চোখ খুলতে পারতেছি না। আমি হাত নড়ার চেষ্টা করতেছি, যেহেতু আমার পাশে আমার ছোট ভাই আছে মাহিদুল, আমি ওকে ডাকার চেষ্টা করতেছি, আমি ডাকতে পারতেছি না। বা আমি জোরে যে চিল্লানি দিব আমি সেটাও পারতেছি না, আমি একদম আটকায় গেছি। তো এই মুহূর্তে আমি অনেক ট্রাই করার পর যখন এইখান থেকে ফিরতে পারলাম না, তখন আমি মনে মনে বলতেছি যে আমি অনেক চেষ্টা করলাম, আমি এইখান থেকে ফিরতে পারতেছি না, এখন তোর যেটা করার তুই করে নে। তো ওই মুহূর্তে হাতটা আমাকে ছেড়ে দেয় এবং হাতটা, আমি একটা কথা বলে রাখা ভালো যে আমি উপর না হয়ে আমি ঘুমাইতে পারি না, মানে বিছানার উপরে ঘুমাই, এটা আমি সবসময় ঘুমাই। তো ওই হাতটা এসে আমার মাথা বালিশের উপর চেপে ধরে, অনেক জোরে চেপে ধরে, আমার কানে ব্যথা লাগতেছিল, অনেক জোরে চেপে ধরে এবং আমার কানের কাছে কোনো কিছু একটা বলতেছিল। সে এটা কি আপনি বলতে বুঝতে পারেননি?
মানে কি বলছিল এটা না, না, নিশ্চয়ই বুঝতে কি পারিনি। বলতেছিল সেটা আমি বুঝতে পারিনি, বাট আচ্ছা। কিছু একটা বলতেছিল সেটা আমি শুনতে পাচ্ছিলাম। আচ্ছা। এবং তারপরে আমি ভূতে ভেমে তার কিছুদিন আগে ভূতে ভেমে আমি একটা আপু অথবা আন্টি যেই হোক একটা কথা বলছিল যে যদি এরকম কারো হয় তাহলে তাকে যে কোনো 1 সেকেন্ডের মধ্যে তাকে প্রস্তুত হতে হবে যে 1 সেকেন্ডের মধ্যে আমি ঘুরে উঠবো, এবং সেটা অনলি 1 সেকেন্ডের মধ্যে হতে হবে। তো আমি মেন্টালি সেটা প্রিপারেশন নেই। এর মধ্যে আমি ট্রাই করতেছি যে আমি হাত নড়াবো, আমার পাশে ছোট ভাই আছে ওকে আমি জাগাবো বা চোখ খুলবো, আমি কোনো কিছু পারতেছিলাম না। তো লাস্টলি আমি 1 সেকেন্ডের মধ্যে লাফ দিয়ে ওঠার চেষ্টা করি এবং আমি সফল হই। তো আমি এত জোরেই লাফ দিয়ে উঠি যে পাশে যে আমার মামাতো ভাই ঘুমিয়ে আছে ও জায়গা যায়। ও জায়গা যাওয়ার পরে ও ভয় বাজে, বলে যে ভাইয়া কি হয়েছে, আপনি এত জোরে লাফ দিয়ে উঠলেন কেন ঘুমের মধ্যে? তো বললাম না কিছু না, তুই ঘুমা। তো ও ঘুমাইছে। ওই গরমের মধ্যে আমি গরমের মধ্যে এত ঠান্ডা লাগতেছিল আমি বোঝাতে পারবো না, আমি মনে হয় একদম জমে গেছি, বরফের মধ্যে জমে গেছি। এবং উপরে ফ্যান চলতেছিল, এত ঠান্ডা লাগতেছিল। তারপর আমি আমার শরীরের দিকে যখন তাকালাম আমি দেখলাম যে প্রচন্ড ঘামতেছি আমি, মানে অন্যরকম, মানে এরকম ঘাম আমি কখনোই ঘামি না, আমি সাধারণত খুব কম ঘামি, কিন্তু সেই দিন আমি দেখলাম এই পরিমাণ আমি ঘামতেছিলাম যেটা আমি কল্পনাও করতে পারিনি। এবং ওই যে ঘামতেছিলাম ওই ঘামের মধ্যেও আমি সারা রাত আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, এবং সারা রাত আমি ঘুমাইতে পারি না আর, মানে সারা রাতে আমি জাগা থাকি, অনেক ভয়ে ভয়ে রাতটা কাটে। সকালে আমি কারোর সঙ্গে ঘটনাটা শেয়ার করি না, আমি সরাসরি ম্যাচে চলে আসি। তো চলে আসার পরে ম্যাচে ইমরুল আছে, ইমরুলের সঙ্গে যখন রুমে বসি তো আমি চিন্তা করতেছি আমি ঘটনা কাউকে বলবো না, কারণ ভূতে ভেম শুনি যদি কারোর সঙ্গে ঘটনাটা শেয়ার করি তো ওরা ভাবে যে আমি ওদের সঙ্গে মজা করতেছি, আমাকে ফানি হ্যাঁ, ভাববে। এটা তো অনেক সময় আমাদের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, সেটাই। তো আমি এই লজ্জার বুদ্ধিমানের জন্য মতো কাজ আর কি, করছেন। রাসেল ভাই আমি এই আমরা লজ্জা, আমরা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছি আর কি। আচ্ছা, ওকে। তারপরে রাসেল ভাই এই লজ্জাটার কারণে আমি কারোর সঙ্গে শেয়ার করতেছি না যে আমাকে ফানি ভাববে। তো তারপরে আমি বসে আছি, তখন ইমরুল আমাকে বলতেছে যে তোকে একটা কথা বলবো, তুই হাসবি না কিচ্ছু না, আমি যেটা বলবো স্ট্রেট ওটা শুনবি, আচ্ছা বল। তো তারপরে আমার সঙ্গে রাতে যে ধরনের ঘটনা হয়েছে ইমরুল আমাকে ঠিক একদম ওই রকম ঘটনা আমাকে বলতেছে যে কালকে রাতে আমার সঙ্গে এরকম হয়েছে। তো আমি হাসতেছি, তো ইমরুল আমাকে বলতেছে দে তোকে আমি ঘটনাই বলবো না, তোকে আমি একটা মজা নিয়ে একটা ঘটনা বলতেছি, কালকে রাতে এরকম আমার সঙ্গে হয়েছে আর তুই হাসতেছিস, তোকে আগে বললাম তুই হাসবি না। তখন আমি বলতেছি যে আমি এই জন্য হাসতেছি না, আমি অন্য একটা কারণে হাসতেছি। তো বলতেছি কি? তো বললাম যে তুই এইটুকু বলছিস না? হ্যাঁ। তো বললাম যে এরপরের কাহিনীটুকু আমি বলি, তুই কেমনে বলবি আমাকে? ইমরুল বলতেছে। বললাম, বলি না, তুই মিলা দেখ তোর সঙ্গে মেলে কিনা। তারপরে পরের কাহিনীটুকু আমি বলি এবং ও অবাক হয়ে যায় যে তুই কিভাবে জানলি। তখন আমি বলি যে এই ঘটনাটা সেম আমার সঙ্গে কালকে হয়েছে এবং আমি ফিরে আসছি 1 সেকেন্ডের মধ্যে লাফ দিয়ে উঠে। ও কিভাবে ফিরে আসছে সেটা আমার এখন খেয়াল নাই, যেহেতু 2011-র ঘটনা, ওকে ফোন দিলে হয়তো ও বলতে পারবে। এবং তারপরে আমরা নর্মাল থেকে, এবং আমাদের যে ম্যাচটা দিছিলাম ওই ম্যাচটাতে প্রবলেম ছিল। এই তো রাসেল ভাই ছিল আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি এখন তো মোটামুটি সবকিছু মুক্ত নাকি? এখন তো কোনো ঝামেলা হয় না বোধহয় আপনার সাথে? এখন কোনো ঝামেলা হয় না। আর আপনার বাবাও এখন নিশ্চয়ই ভালো আছেন। জি, ভালো আছে। ওকে, তবে থ্যাংক ইউ। এখন রাসেল ভাই আমার বাবা এখনো মাঝে মাঝে অনেক কিছু ফেস করে, এবং আমাদের বাড়ির পিছনে বাঁশঝাড় আছে, এবং বাঁশঝাড়ের মধ্যে একটা গাছ আছে পিত্রাস গাছ বলে আমাদের এলাকাতে, যেটা আমাদের ওইখানে একটা পিত্রাস গাছ আছে যেটা নিচে একটা জায়গা আছে হাড়ির মতো গোল, ওইখানে পুরা মনে করেন বাঁশঝাড়ে ময়লা পড়ে, বাঁশের পাতা পড়ে, ডাল পড়ে, আগাছা জন্মায়, কিন্তু ওইটুকু যারা জায়গা হাড়ির মতো হয়তো প্রতি চতুর্দিকে গোল, তো চতুর্দিকে হয়তো এক বিঘত করে হবে, তো ওইটুকু জায়গার মধ্যে কখনো আগাছা জন্মায় না বা কোনো ময়লা পড়ে না, কিচ্ছু না। কি জন্য সেটা জানি না। আমি আমার আব্বাকে একবার জিজ্ঞেস করছিলাম যে আব্বা এই জায়গাটা এইরকম কেন? তখন আমার আব্বা আমাকে শুধু এইটুকু বলছিল যে এই জায়গাটুকু এইরকমই, এবং যতদিন এই গাছটা থাকবে এই জায়গাটুকু এইরকমই থাকবে, এর পিছনে কারণ আছে, তোমরা ছোট মানুষ, তোমাদের এটা জানার দরকার নেই। আচ্ছা, এবং আপনি যদি চান আমি যে ঈদে বাড়িতে যাব তখন আমি ছবি এনে অবশ্যই, দিতে পারি, আপনারা অবশ্যই, ফেসবুকে আপলোড করতে অবশ্যই, নো প্রবলেম। আমি 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 আশা করব যে আমরা এই ঘটনাটা জানতে পারবো। এবং আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমরা যারা ঢাকার বাইরে থেকেও যারা আসেন, এবং আমি ময়মনসিংহ থেকে যিনি এসেছিলেন তিনি বাসায় পারমিশন নিয়ে এসেছেন,
তো আমি মানে এগুলো আসলে মানে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, আপনাদেরকে আপনারা ধন্যবাদ জানাবেন, তাহলে তাদের অনেক ভালো লাগবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা যারা বাইরে থেকে আসতে চান, ঢাকার বাইরে থেকে, তারা অবশ্যই জানাবেন যে আপনারা ঢাকার বাইরে হলেও হয়তো আসতে পারবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ঘটনাটা এরকম যে আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদেরকে আসতে বলছি এই কারণে যে যারা অনেকে SMS করে আমাদেরকে অনুরোধ করেন যে ঢাকার বাইরে যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য। তো আপনারা আসলে আমাদেরই লাভ, এবং আমরা চাই যে আপনারা আসুন, বেশি বেশি করে আসুন, এবং এসে আপনারা আপনাদের সেরা ঘটনাগুলো শেয়ার করুন। জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। ঘটনার শুরুতে প্লিজ উল্লেখ করুন আপনি কি স্টুডিওতে এসে শোনাতে চান, নাকি আপনি চান যে আমি আপনার ঘটনাটা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদের তো কোনো উপায় নেই, তারা অবশ্যই অবশ্যই রেকর্ড করে আমাদের কাছে ঘটনাটা পাঠিয়ে দিবেন। এবং যদি দেশে আসেন ঈদের ছুটিতে, তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। হতে পারে এরকম যে আপনাকে নিয়ে একটা মানে জাস্ট যারা প্রবাসী তাদেরকে নিয়ে একটা ভূত FM হয়ে যেতে পারে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদেরকে তিতলি, এবং তিনি বলছেন প্লিজ SMS-টা পড়ো। আমি SMS-টা পড়ে ফেলেছি, এবং তিনি বলছেন যে 7 তারিখ আমাদের অ্যানিভার্সারি। আচ্ছা, না, এটা উনি হচ্ছে একটা মানে অ্যানিভার্সারি সংক্রান্ত একটা কিছু বলেছেন। আচ্ছা, সাইফুল আমাদেরকে বলছেন যে তার একটু ভয় লাগছে। আচ্ছা, বাসায় একা। আবির বলছেন যে আমি ভয় পেতে ভালোবাসি। বাহ, চমৎকার। দুর্জয় আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি কবির জিনজিরা থেকে লিখছেন, খুব ভালো লাগলো। কামরুল ইসলাম মিরপুর 12 থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে জর্ডান। SMS করেছেন আমাদেরকে দুলু সরকার। এছাড়া আমাদেরকে SMS করেছেন স্বর্ণা চট্টগ্রাম থেকে। আমাদেরকে ফিরোজ ওয়াবদা খুলনা থেকে SMS করেছেন। সাব্বির আমাদের খুলনা থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাওলি খিলগাঁও থেকে। ফাহিম আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে নির্জন বরিশাল থেকে, এবং তিনি লিখেছেন যে থ্যাঙ্কস যারা ঢাকার বাইরে থেকে এসেছেন। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি জানিয়েছেন যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদেরকে। আমাদেরকে জহুরুল ইসলাম SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে আনিস। SMS করেছেন কাব্য। এছাড়াও তিনি লিখেছেন যে তার জ্বর, তাও ভূত FM শুনছেন। আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই দোয়াই করি। আব্দুল মমিন আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে ইমতিয়াজ। SMS করেছেন আমাদেরকে জহুরুল ইসলাম। SMS করেছেন আমাদেরকে মামুন। এছাড়াও রিকার্ডো আমাদের চিটাগং থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে এছাড়াও জিল্লাল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hood FM, haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর আমি রাসেল আছি আপনার সাথে, আছে মাসুম এবং আজকের অতিথিরা। আর পৃথিবী ব্যাপী চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বেশ অনেকেই এর মধ্যে দেখতে পাচ্ছি যে ফেসবুকে কমেন্ট করেছেন, সুতরাং সেই কমেন্টগুলো আমি কিছু পড়ে ফেলতে চাই। আমাদেরকে মাসুম বিল্লাহ জিয়াদ SMS করেছেন, এবং তিনি বলছেন যে ঘটনাগুলো অসম লাগছে তার কাছে। আমাদেরকে হৃদয় খান SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আমি আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে চাই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে আপনাকে, এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, এবং এখানে নাম, ঠিকানা আর ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাটি পাঠিয়ে দিন। অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি এখানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি রেকর্ড করে পাঠাবেন। আমাদেরকে হৃদয় আহমেদ নীর SMS করেছেন, এবং তিনি বলছেন যে ঘটনাগুলো ভালো হচ্ছে। ফারুক আহমেদ বলছেন যে গল্প মানে ঘটনা রাসেল ভাই আজকে যারা বলছেন তাদের সম্পর্কে তিনি একটা মন্তব্য করেছেন। আই ডোন্ট থিঙ্ক সো ফারুক আহমেদ। আমার মনে হয় যারা বলছেন তারা ভালোভাবেই বলতে পারছেন, আশা করবো, কারণ তারা সেভাবেই বলবেন। আমরা কাউকে ট্রেনিং দিচ্ছি না, আর আমরা কোনো এক্সট্রা মজা যোগ করার জন্য স্ক্রিপ্ট চেঞ্জ করছি না, মানে স্ক্রিপ্টেড না,
এবং যারা বলছেন খুব ন্যাচারালি বলছেন, সো আমার মনে হয় যে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত ফারুক আহমেদ। এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সাব্বির হোসেনকে আমি আগে একটু লম্বা ধন্যবাদ জানাবো। তিনি লিখেছেন যে থ্যাংকস টু অল দ্য পিপল হু হু হ্যাভ কাম ফ্রম আউটসাইড ঢাকা, এবং তারা বলছেন যে ভূত এফএমকে তারা অনেক বেশি মানে এনজয়েবল করেছেন। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই SMS এখানে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/রেডিও ফুর্তি। আমরা চলে যাব এখন পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু বলবেন প্লিজ, এবং নামটা বলে আপনার ঘটনাটা বলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা লাস্ট মান্থ আমি আমার আম্মুকে নিয়ে আমার নানুর বাসা বেড়াতে গিয়েছিলাম। ঘটনাটি এটাকে মানে এলাকার প্রচলিত ঘটনা। জি রাসেল ভাই, এটা হচ্ছে সিলেট শহর থেকে 80 কিলোমিটার ভিতরে জকিগঞ্জ নামক উপজেলার ব্রাহ্মণ গ্রামের ঘটনা। একটা ছোট্ট কথা বলে রাখি, যারা ফেসবুকে এখন লিখছেন এবং SMS করছেন আমাদেরকে, তারা যদি এই টাইপের এলাকা ভিত্তিক ঘটনা পছন্দ করেন তাহলে সেটা আমাদের একটু প্লিজ জানাবেন। আমরা এরকম ঘটনা আরো রাখার চেষ্টা করবো প্রতি সপ্তাহে আর কি। রাসেল ভাই, আমি আপনাকে আগে বলছি যে ওই বাসাটা মানে এখনো এরকম কিছু ঘটনা ঘটে তাদের সাথে। সেটা হচ্ছে যে exclusively আমি বাসাটা on আগে একটু backstory arkanan.com. বলি, যে বাসাটা ছিল একটা হিন্দু ফ্যামিলির। আমার খালু তাদের থেকে বাসাটি কিনে নেয় ব্রাহ্মণ গ্রামে। তো বাসাটার মধ্যে অনেক বড় একটি পুকুর ছিল। তো ওই সময় যারা ছিল রাসেল ভাই, এটা যুদ্ধের পর দিয়ে ঘটনা, তো ওই সময় যারা ছিল তারা দেখতে পেত মাঝে মধ্যে যে রাতের বেলা সে পুকুরটার মধ্যে সোনার পালকি এবং সোনার নৌকা ভাসতে দেখছে অনেকে। এটা আমি আমার খালা প্লাস আমার খালু প্লাস আমার আম্মুর মুখ থেকে শুনছি সেই ঘটনাটা। মানে আপনি দেখেনি, কিন্তু ওনারা সবাই দেখেছেন। জি, ঠিক আছে, ওনারা দেখেছে। তো একদিন এমন হয়েছে যে এটা সবাই দেখতো, তো নর্মালি যখন উঠতো সবাই সবাইকে ডেকে এনে দেখাতো যে এই যে দেখো এটা ভাসতেছে। তো আমার বড় যে খালা, তার সাথে ঘটনাটা ঘটে। তো সে মনে মনে একটু তার মানে ইন্টেনশন হয় যে যদি আমি এটা পেতাম, সোনার পালকি বা সোনার ঘোড়াটা যদি আমি পেতাম, তো তখন আমার খালার বড় ছেলে হয়, মানে উনি হয়েছে মাত্র। তো আমার খালা এরকম কিছু ভাবার পর উনি একদিন রাতে স্বপ্ন দেখে যে উনাকে স্বপ্নে কেউ একজন বলতেছে যে তুমি যদি তোমার ছেলেটিকে আমাকে দিতে পারো তাহলে এই সোনার পালকি এবং সোনার নৌকা তুমি পাবা। তো খালা তাকে স্বপ্নে বলতেছে যে না, এটা তো সম্ভব না। তারপর বলতেছে যদি তুমি তোমার ছেলের জান আমাকে না দাও তাহলে তুমি আমাকে একটি ঘোড়া আমার পুকুরে দিবা তুমি। তো এটা শোনার পর আমার খালু একজন নামাজি ব্যক্তি ছিলেন, তো খালুর সাথে শেয়ার করা হয়। তো আরো যারা মুরব্বী ছিলেন তারা সবাই মিলে রাসেল ভাই তখন একটি ঘোড়া কিনে আনে, এবং এটা ওই সময় সবাই দেখেছে ঘটনাটি। এবং তারা রাতের বেলা একটি মানে ঘোড়া কিনে এনে পুকুরের ঘাটে বেঁধে রাখে, এবং সারা রাত সেখানে আর কেউ যায়নি। পরের দিন তারা সেই ঘোড়াটিকে পুকুরে ভাসতে দেখছে, যে সে ঘোড়াটি মরে পুকুরে ভেসেছিল। তো আমি রাসেল ভাই আপনাকে ঘটনাটা এই জন্য বললাম যে ওই বাসায় আমার এক খালাতো বোন আছে ছোট, সে মাদ্রাসায় পড়ে। তো লাস্ট টাইম যখন আমি আমার আম্মুকে তাদের বাসায় নিয়ে গেলাম, যখন আমরা তাদের বাসায় গিয়ে উঠি রাসেল ভাই, তো উঠার সঙ্গে সঙ্গেই খালাতো বোন সুন্দর মতো আমাদেরকে শরবত এনে দিল আমাদের খাওয়ার জন্য। তো শরবত দেওয়ার পর সে হঠাৎ করে বিছানায় পড়ে গেল, এবং বিছানা পড়ে গিয়ে সে কাঁপতেছিল, এবং তার কাঁপাটা খুব অস্বাভাবিক ছিল। আমি বুঝতে পারিনি যে তাকে সে প্রোজেস্ট। তো আমি তার হাতটা গিয়ে ধরলাম, বললাম কি হয়েছে। তো এমন যে রাসেল ভাই, সে মাদ্রাসায় পড়ে, তার হাত পার আঙ্গুলগুলো খুব বাঁকায় যেতেছিল, এবং সে খুব মানে ঝাড়ি দিতেছিল। সে মানে আমি আমার একটা খালাতো ভাই ছিলাম, আমরা দুজনের দুই হাত ধরছি, ওরা মোর দুই পা ধরছে। তো আসলে আমি অনেকটা ভয় পেতেছিলাম যে সবসময় তো এরকম ঘটনা শুনছি, বাট এরকম ফেস টু ফেস কখনো হয়নি। তো এট এ টাইম রাসেল ভাই, ওর আম্মু দেখলাম আবার ব্যাপারটা খুব নর্মালি নিতেছে। ওর আম্মু ওকে বলতেছে যে বাবা তুমি চলে যাও। তো আমি তখন একটু লাগলো যে বাবা তুমি চলে যাও মানে কাকে বলতেছে। তখন আমি, আমার আম্মু, আমার খালাতো ভাই যারা আমরা ঢাকা থেকে গেছিলাম, খালাতো বোন, তো দেখলাম রাসেল ভাই ও বিছানা থেকে উঠে বসলো। উঠে বসে ওর ওড়না ঠিক করে সে বলতেছে যে ওর যে তাবিজ ছিঁড়ে টয়লেটে পড়ে গেছে, এতদিন হয়েছে, আমি তো এর আগে বলছি ওকে তাবিজ কেন দাও না। তো এটা ও বলতেছে। তো এটা ও বলার পর ওর আম্মু বলতেছে যে হুজুরকে দিয়ে তারা সেই তাবিজটা দিয়েছিল, সেই হুজুর এলাকায় নাই, সেই হুজুরটা বাইরে। তো বলতেছিল সেই হুজুর আসা মাত্র আমরা সেই তাবিজটা দিব। এবং রাসেল ভাই, আমরা এর আগে ভূতাফিমে অনেক ঘটনা শুনেছি যে যদি কাউকে জিন প্রজেস্ট করে বা খারাপ জিনিস প্রজেস্ট করে, যে সেক্ষেত্রে তাবিজটা আমরা ইউজ করি হচ্ছে যে সেটাকে তাড়ানোর জন্য ইউজ করি। কিন্তু এক্ষেত্রে রাসেল ভাই পুরো ব্যাপারটা উল্টো ছিল। এবং রাসেল ভাই তার ওই সময়কার একটা পিক আমি তুলেছিলাম তাকে একটু রেডি করানোর পর, তারপরের দিন তাকে আবার সে প্রজেস্ট করে, এবং সেই সময় তার একটা পিক আমি মোবাইল ফোনে তুলেছিলাম। তো আমি যদি পারি আমি আপনাকে ফেসবুকে সেটা শেয়ার করে দিব।
ওকে, আসলে এই ছিল কথা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি অনুষ্ঠানের আজকের ভূত এফএমের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমাদেরকে শিহাব এসএমএস করেছেন উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে আচ্ছা, তিনি বলছেন যে ঘটনা বলা গল্পটা, আচ্ছা গল্পটা না ঘটনা বলছি আমরা সবাই। তো তিনি লিখেছেন যে ঘটনা বলার সময় একটু ভয়ঙ্কর সাউন্ড দিয়ে দেওয়া দরকার। ওকে, এইচ.এম. রিমন বাড়িধারা ডিওএইচএস থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস আচ্ছা, তিনি বলছেন যে ঢাকার বাইরের ঘটনা তার কাছে সবসময় ভালো লাগে। আনিস আমাদের এসএমএস করেছেন আমাদেরকে কামরুল ইসলাম মিরপুর 12 থেকে, এবং তিনি লিখেছেন থ্যাংক ইউ ভূত এফএম। আমাদেরকে মোহাম্মদ সাব্বির রাজশাহী থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ভয় লাগছে ভাই। আমাদেরকে এসএমএস করেছেন পান্না সিলেট থেকে, এবং আমাদেরকে দুর্জয় এসএমএস করেছেন আমাদেরকে সেটা দেখতে পাচ্ছি হামিম জাহাঙ্গীরনগর না মিরপুর হামিম জাহাঙ্গীর মিরপুর 11 থেকে, এবং তিনি বলছেন তার কাছে অনেক ঘটনা আছে তিনি বলতে চান। আপনি তো আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনেই গেছেন। আমরা প্রোগ্রামের শেষের মুহূর্তে আরো একবার জানিয়ে দেবো। আশরাফুল আমাদের এসএমএস করছেন চট্টগ্রাম থেকে, তিনি বলছেন দারুণ ছিল স্টোরিটা, খুব ভালো লেগেছে। তন্ময় খুলনা থেকে লিখেছেন যে তিনি অনেক ভয় পাচ্ছেন। সাজ্জাদুল কবির লালখান বাজার থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন ভাইয়া তুমি আচ্ছা আমাকে অনেক মানে ধমকাধমকি করেছেন আর কি। তিনি যেটা বলছেন যে তার 8টা এসএমএস দিয়েছেন, তারপরেও আমি পড়িনি। আমি আসলে সবকিছু আমার হাতে থাকা সবসময় পড়া সম্ভব হয় না। আবার এটা থেকে যে এটা বললে আবার অনেকে মাসুমকে গালাগালি করে মেইল পাঠায় দেয়। আচ্ছা যাই হোক, আমাদেরকে তাজওয়ার এসএমএস করেছেন আমাদের শাহানুর কুষ্টিয়া থেকে, এবং তিনি বলছেন গ্রামের ঘটনার